হ্যালো সবাই কেমন আছেন? আমরা চলে আসলাম আরেকটা ভিডিও রিঅ্যাক্টের হাতেখড়ি প্লেলিস্টের। এখনো পর্যন্ত প্লেলিস্টে যে কটা ভিডিও হয়েছে তাতে সমস্ত বেসিক জিনিস আমরা ক্লিয়ার করেছি স্টেট, প্রপস নিয়ে, ইভেন্টস নিয়ে। তো আজকের যে ভিডিওটা ওইটা একটু আলাদা ধরনের হতে চলেছে। তার কারণ আজকের ভিডিওতে আমরা একটু রিঅ্যাক্টের ইমিউটেবিলিটি এই ব্যাপারটা নিয়ে কথা বলবো। আর এইটা আপনারা যখনই কোনো প্রজেক্ট করবেন সেই সময় কিন্তু এই জিনিসটা আপনাদের সামনে আসবেই আসবে। আপনারা কিভাবে অবজেক্ট, অ্যারে এগুলোকে ইমিউটেবলি হ্যান্ডেল করেন সেই জিনিসগুলো আমরা এখানে শিখব। কারণ যখন আপনারা প্রজেক্ট করবেন সেখানে ডেটা স্ট্রাকচার থাকবে। ডেটা স্ট্রাকচারের মধ্যে আপনারা অ্যারে ইউজ করবেন, আপনারা অবজেক্ট ইউজ করবেন, অ্যারেকে চেঞ্জ করবেন, অবজেক্টকে চেঞ্জ করবেন। সেই অনুযায়ী আপনাদের ইউআই এবং কম্পোনেন্ট কিভাবে চেঞ্জ হবে এই সমস্ত জিনিসগুলো নিয়েই থাকছে এই ভিডিও। তো এই ভিডিও প্রথমে আমি এই অ্যারে আর অবজেক্টের উপরে স্টেটের ইমিউটেবিলিটি এই জিনিসটা ব্যাখ্যা করার পরে একটা প্রজেক্ট করব। তো প্রজেক্টটা খুব একটা বড় না হলেও প্রজেক্টের মধ্যে এমন কিছু থাকবে যেগুলো হয়তো আপনাদের আগামী রিঅ্যাক্টের সমস্ত প্রজেক্টের ক্ষেত্রে প্রযোজ্য হতে চলেছে। আর এই ভিডিওর শেষের দিকে একটা টাস্ক থাকবে আপনার। যদি এই প্রজেক্টটা আপনি আমার সাথে তাল মিলিয়ে করেন এবং যেগুলো আমি শেখাচ্ছি সেগুলো যদি আপনি প্র্যাকটিস করেন, তাহলে আমি আশা করছি যে এই টাস্ক বা অ্যাসাইনমেন্টটা আপনি ভালো মতোই করতে পারবেন। কোনো প্রবলেম হবে না। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তো কমেন্টে করবেনই প্রশ্ন। প্রশ্নের উত্তর নিশ্চয়ই দেব। আমাদের ডিসকর্ড সার্ভার আছে রিঅ্যাক্ট হাতেখড়ি প্লেলিস্টের। আশা করি আপনি জয়েন করেছেন। যদি জয়েন না করে থাকেন প্লিজ জয়েন করবেন। তার যে লিঙ্কটা সেটা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর যদি আপনার কোনো প্রশ্ন থাকে কোনো বিষয়ে ডেফিনেটলি আমাদের যে রিঅ্যাক্টের হাতেখড়ি সেকশন আছে ডিসকর্ডে, সেখানে চ্যানেল ডিসকর্ডের যে জেনারেল চ্যানেল বা আমাদের যে টাস্কের চ্যানেল আছে রিঅ্যাক্টের হাতেখড়ি সেখানে গিয়ে আপনি নিশ্চয়ই প্রশ্নগুলো করতে পারেন। আমি অথবা কোনো ভাই, কোনো বন্ধু আমাদের কমিউনিটির তারা নিশ্চয়ই আপনাকে হেল্প করবে। আরো একটা জিনিস জানিয়ে রাখি, রিসেন্টলি আমি শুরু করেছি 40 ডেজ অফ জাভাস্ক্রিপ্ট বলে একটা ইনিশিয়েটিভ। এটা আমার ইংলিশ চ্যানেলে শুরু হয়েছে 40 ডেজ অফ জাভাস্ক্রিপ্ট। মানে প্রত্যেকটা দিনে বা প্রত্যেকটা সেশনে আমরা জাভাস্ক্রিপ্টের একটা করে গুরুত্বপূর্ণ টপিক শিখব এবং সেই টপিকটা হবে একদমই বেসিক্স থেকে। বেসিক্স মানে যারা জাভাস্ক্রিপ্ট বলে কিছু জানে না তারাও যাতে এর সাথে জুড়ে যেতে পারে এবং আস্তে 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 আমরা যাতে জাভাস্ক্রিপ্টের অ্যাডভান্স থেকে অ্যাডভান্সতর জায়গাতে পৌঁছাতে পারি, এটাই হচ্ছে লক্ষ্য। তো এই ভিডিওটা যখন আমি রেকর্ড করছি রিঅ্যাক্টের সেই সময়কালীন আমি এখন দুখানা ভিডিও অলরেডি পাস করেছি 40 ডেজ অফ জাভাস্ক্রিপ্টে। আরও 38টা ভিডিও মিনিমাম আসতে চলেছে সেখানে। তো আপনি জুড়ে যেতে পারেন। আপনার ইংরাজি বোঝার ক্ষমতা বা ইংরাজির বোধগম্যতা যে পরিমাণই হোক তাতে কোনো সমস্যা নেই। তার কারণ আমার যে ইংরাজি বলার ক্ষমতা সেটা হয়তো খুব একটা বেশি নয়। তো আমার ইংরাজি আপনি খুব ভালো মতোই বুঝতে পারবেন। তো জুড়ে যান আমাদের তাপাস্ক্রিপ্ট ইংলিশ চ্যানেলের সাথে। সেখানে 40 ডেজ অফ জাভাস্ক্রিপ্ট যেটা স্ট্রাকচার্ড ওয়েতে আমি শেখাচ্ছি। যেখানে আপনি একটা ট্র্যাক আর রিপোর্টও পাচ্ছেন। আপনার যে প্রগ্রেস সেই প্রগ্রেসটাকে আপনি ট্র্যাক করতে পারছেন এবং আগামী দিনে আরো কিছু অ্যানাউন্সমেন্ট থাকবে 40 ডেজ অফ জাভাস্ক্রিপ্টের আশেপাশে, যেগুলো হয়তো আপনার কেরিয়ারের ক্ষেত্রে অনেক অনেক বেশি চমৎকার একটা ব্যাপার হবে। তা জুড়ে যান, এটাই আমি বলবো। তো চলুন আমাদের টপিকে চলে যাই এবারে। আমার স্ক্রিনে এখন আপনারা ভিজুয়াল স্টুডিও কোড দেখতে পাচ্ছেন। সেখানে আমি আগের মতো করেই একটা রিয়াক্ট প্রজেক্ট ক্রিয়েট করেছি যেটার নাম দিয়েছি মুভি ওয়াচ। তার কারণ হচ্ছে আজকে আমরা যে প্রজেক্টটা করতে চলেছি সেটা মুভি সংক্রান্ত একটা প্রজেক্ট। ঠিক আছে, একটা প্রজেক্টের আইডিয়া আছে আমার কাছে, সেটা আমরা বানাবো। কিন্তু সেই প্রজেক্টে যাওয়ার আগে কিছু বিষয় রিঅ্যাক্টের ইমিউটেবিলিটি, রিঅ্যাক্টে অবজেক্ট, অ্যারে এই জিনিসগুলোকে হ্যান্ডেল করা নিয়ে আমাদের শেখা উচিত এবং সেটা প্রথমে আমরা কভার করি। আচ্ছা, এখনো পর্যন্ত আমরা যে জিনিসগুলো শিখেছি রিঅ্যাক্টে তার মধ্যে আমরা জানি স্টেট কি, প্রপস কি, ইভেন্টকে কিভাবে হ্যান্ডেল করতে হয় এই সমস্ত জিনিসগুলো। তো সেই ধারণা এবং সেই যে নলেজ সেটা তো আমাদের লাগবেই। সেই নলেজের উপরে বেস করে নেক্সট স্টেপ হবে যে কমপ্লেক্স ডেটা স্ট্রাকচারের উপরে আমরা কিভাবে কাজ করব। আর সেই কমপ্লেক্স ডেটা স্ট্রাকচার যদি আমাদের স্টেট ভ্যালু হয় বিশেষ করে, তাহলে আমরা সেগুলোকে কিভাবে হ্যান্ডেল করব। তো সেটা করার জন্য প্রথমে এসআরসির মধ্যে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করি যেটার নাম দিই ইমিউটেবিলিটি। এবার এই টার্মটা ইমিউটেবিলিটি যদি আপনার কাছে একান্তই নতুন হয় তাহলে আমার ভিডিও দেখুন। আমি ইমিউটেবিলিটি নিয়ে একটা বিশদে ভিডিও দিয়েছি, দুটো পার্টের ভিডিও সেটা। সেই ভিডিওটা দেখলে আপনি পরিষ্কার হয়ে যাবেন যে ইমিউটেবিলিটি এই জিনিসটা কি। ইমিউটেবিলিটি মানে যে জিনিসটাকে আমরা চেঞ্জ করতে পারি তাকে আমরা বলি মিউটেবল, যে জিনিসটাকে আমরা চেঞ্জ করতে পারি না তাকে আমরা বলি ইমিউটেবল। তো ইমিউটেবিলিটি কেন লাগে? ইমিউটেবিলিটি আমাদের হেল্প করে যে যখন আমরা কোনো প্রোগ্রামিং করি সেক্ষেত্রে প্রোগ্রামিংটা এমনভাবে করা হয় যদি আপনার ভেরিয়েবলের ভ্যালুকে
যে কোনো কেউ এপাশ ওপাশ থেকে দুমদাম চেঞ্জ করে দেয়, তাহলে আপনার পক্ষে এটা খুবই ডিফিকাল্ট হয়ে দাঁড়ায় যে কে কখন আপনার ওই ভেরিয়েবলের ভ্যালুকে চেঞ্জ করেছে, এটাকে ট্র্যাক করা। এবার রিয়াক্ট আমরা কেন ইউজ করি? রিয়াক্ট আমরা ইউজ করি ইন জেনারেল বড় একটা অ্যাপ্লিকেশন বানানোর জন্য। সবসময় যে টু ডু অ্যাপ্লিকেশন বানাবো এই তো নয়, কিন্তু আমরা বড় অ্যাপ্লিকেশনও বানাতে পারি। তো যখন আমরা বড় অ্যাপ্লিকেশন বানাবো তখন সেই অ্যাপ্লিকেশনে অনেক স্টেট থাকে। স্টেট কি আমরা খুব ভালো মতো জানি এখন। এবার আপনার স্টেট যদি ধুমধাম এদিক ওদিক থেকে মডিফাই হয়, তাহলে আপনাকে তো ট্র্যাক রাখতে হবে যে কে মডিফাই করছে, কেন মডিফাই করছে। রিয়াক্টকেও ট্র্যাক রাখতে হবে যে কেন স্টেট মডিফাই হচ্ছে, কে স্টেট মডিফাই করছে, যাতে সেই স্টেট মডিফিকেশনের পরিপ্রেক্ষিতে আপনার কম্পোনেন্টে যে রেন্ডারিং বা রিরেন্ডারিং ওই জিনিসগুলো অপটিমাইজড ওয়েতে হয়। এটা হচ্ছে মেন লক্ষ্য। তো সেই কারণে রিয়াক্ট কিছু কিছু জিনিস আমাদের এনফোর্স করে। আপনারা এটা অলরেডি শিখেছেন। যেমন যদি আমি ইউজ স্টেট এই হুকটা ব্যবহার করি, এই হুকটা ব্যবহার করে যখন আমি স্টেট ক্রিয়েট করি, তখন স্টেটের কারেন্ট ভ্যালুর পাশাপাশি আমি কিন্তু একটা আপডেটার ফাংশন পাই, যেটা আমরা সেট দিয়ে লিখি, ইউজার সেট ইউজার এইরকম ধরনের। তো রিয়াক্ট কিন্তু আমাদের ম্যান্ডেট করে যে কখনোই আমরা কারেন্ট স্টেট ভ্যালুকে ডাইরেক্টলি মডিফাই করব না। আমাকে যদি মডিফাই করতে হয়, তাহলে ওই আপডেটার ফাংশন দিয়ে আমাকে আমার স্টেটকে মডিফাই করতে হবে। তার কারণ হচ্ছে, যদি আমি আপডেটার ফাংশন দিয়ে আমার স্টেটকে মডিফাই না করি, রিয়াক্ট কোনোভাবেই ট্র্যাক করতে পারবে না যে আপনার স্টেটটা কোনোভাবে চেঞ্জ হয়েছে। আর যদি স্টেটের এই চেঞ্জ ট্র্যাক না হয়, তাহলে কিন্তু আপনার কম্পোনেন্টও রিরেন্ডার হবে না। তো আপনাকে এই যে রুলটা, এই রুলটা কিন্তু মেনেই চলতে হবে। এটা প্রিমিটিভ ভ্যালুর ক্ষেত্রে। নর্মাল জাভাস্ক্রিপ্টের 7টা প্রিমিটিভ ভ্যালু আছে। সেই প্রিমিটিভ ভ্যালু যেমন নাম্বার, স্ট্রিং, বুলিয়ান এগুলোর ক্ষেত্রে খুব স্ট্রেট ফরওয়ার্ড। কিন্তু যখন আমি নন প্রিমিটিভ নিয়ে কথা বলি, যখন আমি রেফারেন্স টাইপ নিয়ে কথা বলি, তখন আমাদের কিছু কিছু ব্যাপারে সতর্কতা অবলম্বন করা দরকার। সেই কারণেই প্রথমে একটা ছোট্ট প্রজেক্ট, তারপর একটা বড় প্রজেক্ট। তো এখানে আমরা ইমিউটেবিলিটি বলে একটা ফোল্ডার ক্রিয়েট করেছি। বাই দ্য ওয়ে, এগেন প্রিমিটিভ নন প্রিমিটিভ এই জিনিসগুলো যদি আপনার কাছে নতুন হয়, বাংলাতে আমার কাছে বিশদ ভিডিও আছে। সে প্রিমিটিভ নন প্রিমিটিভ নিয়ে আমি খুব ভালো করে বুঝিয়েছি, তার মেমরি ম্যানেজমেন্ট কিভাবে হয় সেগুলো খুব ভালো করে বুঝিয়েছি। যদি না দেখে থাকেন প্লিজ দেখবেন। এইবারে ইমিউটেবিলিটি এই ফোল্ডারের মধ্যে আমি একটা কম্পোনেন্ট ক্রিয়েট করি, যেটার নাম দিই ইউজার লিস্ট ডট জেএসএক্স। এবার এখানে আমার একটা সিম্পল ইউজার লিস্ট কম্পোনেন্ট আছে। ইউজার লিস্ট কম্পোনেন্টে আমি কি করতে চাইছি, একটা ইউজার তার অ্যাড্রেস কি এই জিনিসটা অ্যাজ এ লিস্ট, মানে অনেকগুলো ইউজারের জন্য আমি এক এক করে দেখাতে চাই। যেমন তাপস লিভস ইন ব্যাঙ্গালোর, রবি লিভস ইন ইউএসএ, মিস্টার এক্স লিভস ইন ইলন মাস্ক হাউস। সো এইভাবে আমরা এই লিস্টগুলোকে দেখাতে পারি, ঠিক আছে। তো সেই কারণে আমি প্রথমে, যেহেতু আমি স্টেট নিয়ে কাজ করব, তো আমি এখানে ইউজ স্টেট ফ্রম রিয়াক্ট, এটা আমি প্রথমে এখানে ইম্পোর্ট করব। ওকে, এইবারে ইউজ স্টেটকে নিয়ে আমি একটা স্টেট এখানে ক্রিয়েট করি। ফার্স্ট কনস্ট, আমার স্টেটটার নাম দিই ইউজার্স, যেহেতু আমরা ইউজার্স লিস্ট নিয়ে কথা বলছি, এবং সেট ইউজার্স, ঠিক আছে। এইবার এইখানে আমার হবে হচ্ছে ইউজ স্টেট। এবার আমি এটাকে ইনিশিয়ালাইজ করব। ইনিশিয়ালাইজ করব কি দিয়ে? একটা ইউজার দিয়ে আমি ইনিশিয়ালাইজ করব। আমার ইউজার, যেহেতু আমার কাছে মাল্টিপল ইউজার থাকবে, এই জন্য এটা একটা অ্যারে, কিন্তু এর মধ্যে একটা ইউজার দিয়ে আমি একে ইনিশিয়ালাইজ করি। এবার সেই ইউজারের গঠন কি হবে? সিম্পল রাখি, একটা আইডি রাখি, একটা নাম রাখি, একটা অ্যাড্রেস রাখি। তাহলে আইডি, একটা ইউনিক আইডি যদি আমাকে ক্রিয়েট করতে হয়, আমি ক্রিপ্টো ডট র্যান্ডম ইউআইডি এই ফাংশনটা দিয়ে ক্রিয়েট করতে পারি। তার পাশাপাশি আমি রাখি একটা নেম, আমার নেমই দিয়ে দিই আপাতত, আর রাখি হচ্ছে একটা অ্যাড্রেস, এখানে আমার অ্যাড্রেস আমি দিয়ে দিই, ঠিক আছে। তো এই হচ্ছে আমার স্টেটের ইনিশিয়াল ভ্যালু, যেটা একটা অ্যারে, অ্যারের মধ্যে একটা ইউজার আছে, এবং এই ইউজার দিয়ে আমি আমার স্টেটটাকে ইনিশিয়ালাইজ করেছি। তার মানে আমার জেএসএক্স এর মধ্যে এবার যদি আমি ইউজার্স এই জিনিসটাকে নিয়ে কাজ করতে চাই, ডেফিনেটলি আমি এই পার্টিকুলার ইউজারটা পাবো, যাকে আমি প্রিন্ট করতে পারি আমার ইউআই, ঠিক আছে। তাহলে আমি সেই কাজটা করি। প্রথমে এখানে ইউজার লিস্টকে হাঁটিয়ে দিই, হাঁটিয়ে দিয়ে এই ডিভের মধ্যে একটা ক্লাস নেম অ্যাড করি, একটা ফ্লেক্স লেআউট, যাতে ইউজারগুলো এরকম কলাম আকারে থাকে। সেই জন্য আমাকে ডেফিনেটলি, যেহেতু আমি অ্যারে নিয়ে কাজ করছি, আমাকে তো লুপ করতেই হবে। তো আমি মাল্টিপল উপায়ে আপনাদের জেএসএক্স এ শিখিয়েছি যে কিভাবে ম্যাপ করতে হয়, এটাকে আবার নতুন করে বলার কিছু নেই।
তো তার মধ্যেকারই একটা উপায়কে আমি এখানে তুলে নিচ্ছি, ইউজার্স ডট ম্যাপ। ইউজার্সটা কি? একটা অ্যারে, যেটা আমার স্টেট অবজেক্ট। এবং এই ম্যাপের মধ্যে আমি কি করতে পারি, আমার প্রত্যেকটা ইউজারের যে ইনফরমেশন সেটাকে আমি বার করতে পারি, এবং বার করে এর মধ্যে আমি এটাকে প্রিন্ট করতে পারি এলআই দিয়ে। কারেক্ট? এলআই আমার একটা কি লাগবে, কেন কি লাগবে এটাও আমরা এই পার্টিকুলার প্লে লিস্টে শিখে গেছি। তো সেই কারণে আমি আর এটাকে আবার বলছি না আপনাদের। তো কি ইউজার ডট আইডি আমি এখানে নিতে পারি। আচ্ছা, এখানে ক্লাস নেম লাগবে, দেখবো খুনি পরে। যদি ক্লাস নেম লাগে তাহলে আমরা অ্যাড করব। আচ্ছা, এর মধ্যে প্রথমে ইউজারের মধ্যে কি কি আছে? নাম আছে, অ্যাড্রেস আছে, তাই না? তা প্রথমে আমরা ইউজারের নামটাকে এখানে দিই, যে এরকম করে ইউজার ডট নেম লিভস ইন ইউজার ডট অ্যাড্রেস। তার মানে ইউজার ডট নেম হচ্ছে তাপস, লিভস ইন ব্যাঙ্গালোর। ঠিক আছে, এরকম করে আসলো। এবার এর পাশে আমি একটা বাটন অ্যাড করি। এই বাটনের কাজ হচ্ছে এই ইউজার যেটা আছে, এই ইউজারটাকে বা ইউজারের যে ডেটা আছে সেই ডেটাটাকে চেঞ্জ করা। ঠিক আছে, এটা হবে এই পার্টিকুলার বাটনের কাজ। তো সেই কারণে যদি একে চেঞ্জ করতে হয়, বাটনের ক্লিকে আমাকে কিছু হ্যান্ডেল করতে হবে। এবার আগের ভিডিওতে আমরা ইভেন্ট হ্যান্ডলিং নিতে অলরেডি শিখেছি। তো সেই কারণে আমরা এখানে একটা অন ক্লিক একটা ইভেন্ট রাখতে পারি, এবং সেই অন ক্লিক ইভেন্টে আমি একটা ফাংশন কল করতে পারি যেটার নাম হচ্ছে চেঞ্জ ইউজার। এবং এ চেঞ্জ করবে কাকে? এই যে পার্টিকুলার ইউজার, এই পার্টিকুলার ইউজারকে এর ইউজার আইডি দিয়ে এ আইডেন্টিফাই করবে, করে ধরুন এই পার্টিকুলার ইউজারের যে নাম, সেই নামটা ও চেঞ্জ করে দিল র্যান্ডাম বলে একটা নাম। আমি হার্ড কোড করছি, এখানে আর কোনো পপ আপ ক্রিয়েট করছি না, সেখান থেকে আপনার ইউজার ইনপুট নিচ্ছি না, জাস্ট হার্ড কোড করছি, কারণ এখানে আমি ইমিউটেবিলিটি নিয়ে কথা বলবো, কোনো মোডাল বা কোনো কিছু নিয়ে কথা বলছি না। তো সেই কারণে আমি হার্ড কোড করছি যে এই পার্টিকুলার চেঞ্জ ইউজার ফাংশনটা যখনই বাটন ক্লিক হবে তখন ইনভোক হবে, এবং যে ইউজারের পাশে আমি চেঞ্জ ইউজারকে রেখেছি সেই পার্টিকুলার ইউজারের আইডি নিয়ে তার যে নাম, সেই নামটাকে র্যান্ডাম, তাপসের নামটা হয়ে যাবে র্যান্ডাম, এইভাবে সে চেঞ্জ করে দেবে। অফকোর্স এখানে আমি নেব চেঞ্জ বলে একটা টেক্সট বাটনের জন্য, একটু ক্লাস নেম অ্যাড করে দিই, যে এটাকে একটু আন্ডারলাইন কার্সার পয়েন্টার মানে একটা লিঙ্কের মতো দেখাবে। চেঞ্জ ইউজার এই ফাংশনটাকে আমাকে এখানে ক্রিয়েট করতে হবে। সো সেখানে ফাংশন চেঞ্জ ইউজার কি নেবে? আইডি কমা নেম। আপাতত কনসোল ডট লক করে আইডি কমা নেমকে আমি প্রিন্ট করে রাখি, পরে দেখবো এটাতে কি করা যায়। ওকে, তো তার মানে আমি এখন প্রত্যেকটা ইউজারকে ম্যাপ করছি, এখানে ম্যাপ করে একটা চেঞ্জ ইউজার একটা বাটন রেখেছি, যেটার উপর ক্লিক করলে যে ইউজারের পাশে চেঞ্জ ইউজারটা আছে তার নামটা চেঞ্জ হয়ে র্যান্ডাম হয়ে যাবে, এটা আমি চাইছি। আপাতত এই পর্যন্ত করার পরে আমি দেখি যে আমার ইউআইটা কিরকম রান হচ্ছে। এখানে একটা এরর দেখা যায় কারণ সেট ইউজার্সকে আমি এখনো পর্যন্ত ইউজ করিনি, দ্যাটস ফাইন। তো আমার ইউআই একবার যাই। ও আচ্ছা, ইউআই যাওয়ার আগে আমাকে অ্যাপ ডট জেএসএক্স এর মধ্যে গিয়ে এটাকে ইম্পোর্ট করে আপনাদের দেখাতে হবে, নাহলে তো এটা ইউআই আসবে না। তো সেখানে ইম্পোর্ট ইউজার লিস্ট, এখানকার যাবতীয় সমস্ত জিনিস আমি উড়িয়ে দিয়ে এখানে আমি দেখাই হচ্ছে ইউজার লিস্টকে, কিরকম এই। আমার হয়তো এই ক্লাস নামও এখানে দরকার নেই, এরকম এটাকে রাখলাম। অলরাইট, তাহলে এইবার আমি চলে যাই ইউআই। আচ্ছা, এখানে আমি একটা স্পেলিং মিস্টেক ঘটিয়েছি, সেটাকে আমার ঠিক করতে হবে। ওকে, এখানে আরেকটা স্পেলিং মিস্টেক আছে আমার, সেটাকে আমি ঠিক করে নিই। হয়ে যায় কখনো কখনো এরকম স্পেলিং মিস্টেক, এটা ইউআই করে দিয়েছি আমি ইউএল এর জায়গাতে ইউএল। এবারে ঠিক থাকবে, গুড। তারপর লিভস ইন ব্যাঙ্গালোর, এখানে আছে চেঞ্জ। এবারে যদি আমি এটাকে মুছে দিয়ে চেঞ্জে ক্লিক করি, আমি দেখতে পাচ্ছি যে আমার আইডি, ইউজারের আইডি, আর যে ইউজারের যে নেমটা আমি দিয়ে চেঞ্জ করতে চাই র্যান্ডাম, এই নেমটা আমার প্রপারলি প্রিন্ট হচ্ছে, তার মানে ঠিক মতো পাস হচ্ছে। দ্যাট ইজ ভেরি গ্রেট। এবারে আরেকটু কিছু চেঞ্জ করবো আমি ওটার উপরে, সেটা হলো যে আমি চাই যেটাকে একটু পাশাপাশি নিয়ে আসতে। তো এখানে আমি এবারে একটা ক্লাস নেম লাগাতে পারি, এবং একটা ফ্লেক্স দিলেই ওটা পাশাপাশি চলে আসবে। এবং এই চেঞ্জ আর এই প্যারাগ্রাফের মধ্যে যদি আমি একটা গ্যাপ দিতে চাই, তাহলে একটু আমি গ্যাপ দিয়ে দিলাম, দ্যাটস ইট। এবার এটাকে আমার দেখতে মনে হয় যে একটু বেটার লাগবে। ইয়েস, তারপর লিভস ইন ব্যাঙ্গালোর, চেঞ্জ, এটা গ্রেট। তো এবার আমি কি চাই? এবার আমি চাই যে যখন এই চেঞ্জে ক্লিক হবে, চেঞ্জে ক্লিক হওয়া মাত্রই এই তাপস যে নামটা আছে এইটা চেঞ্জ হয়ে এই যে র্যান্ডাম, যেটা ডান পাশে দেখাচ্ছে, এই র্যান্ডাম নামটা হয়ে যাবে, র্যান্ডাম লিভস ইন ব্যাঙ্গালোর, এই জিনিসটা হতে হবে। তো এইটাকে যদি আমার করতে হয় কিভাবে আমি করব, এটা হচ্ছে প্রথম কথা। তো চেঞ্জ ইউজার এর মধ্যে গিয়ে
একভাবে হতে পারে এটা, সেটা হলো ধরুন আমার কাছে তো ইউজার্স আছে, ধরুন আমার কাছে সেট ইউজার্স নেই। নর্মাল জাভাস্ক্রিপ্টের পরিপ্রেক্ষিতে বা নর্মাল জাভাস্ক্রিপ্টের ভঙ্গিতে যদি আমি দেখি, তাহলে আমি কি করতে পারি যে এই যে ইউজার্সের মধ্যে থেকে আমি প্রথমে ফাইন্ড করব যে এই আইডি দিয়ে ম্যাচ করা ইউজার কোনটা। যদি এমন কোনো ইউজার থাকে তাহলে সেই ইউজারকে আমি তুলে নিয়ে আসতে পারবো, এবং সেই ইউজারকে তুলে নিয়ে এসে আমি কিন্তু সেই ইউজারের যে নেমটা, সেই নেমটাকে আমি মডিফাই করে দিতে পারবো। সিম্পল ব্যাপার, তাই নয় কি? তাহলে যদি আমি এই জিনিসটাকে এইভাবে করে দেখি, প্রথমে আমি করে দেখি এইভাবে যে const found equals to ইউজার্স যেটা আছে আমার কারেন্ট ইউজার্স, যেটা আমার অ্যারে, সেটার উপর আমি ফাইন্ড মেথড দিলাম। এখান থেকে আমি ইউজারকে বার করে নিয়ে আসলাম, বার করে নিয়ে এসে আমি দেখছি প্রত্যেকটা ইউজারের যে আইডি আছে তার কোনোটার সাথে আমি যে আইডি পাস করছি এটার ম্যাচিং হচ্ছে কিনা। যদি ম্যাচিং হয় তার মানে হচ্ছে আমি ডেফিনেটলি আমার এই পার্টিকুলার জিনিসটাকে পেয়ে গেছি। ঠিক আছে, এবার আমি করে দিতে পারি ফাউন্ড ডট নেম ইকুয়ালস টু নেম। ওকে, তার মানে যে পার্টিকুলার ইউজারটাকে আমি ফাইন্ড করেছি তার নামে আমি এই নতুন নামটা ঢুকিয়ে দিলাম। ঠিক আছে, এবারে এইটা করার পরে আমি যখন এই জিনিসটা করছি, এবার আমি এখানটা কনসোল ডট লগ অফ ইউজার্স এটা আমি এখানে দিতে চাই। ঠিক আছে, আপনাদের কিছু দেখানোর জন্য। তাহলে যখনই চেঞ্জ ইউজারে ক্লিক হচ্ছে আমি আইডি দিয়ে এই পার্টিকুলার ইউজারটাকে তুলে নিচ্ছি, তুলে নিয়ে তার নেমটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি। তাহলে কি এই যে ইউজার্স অ্যারে এর মধ্যে যে অবজেক্টটা তখন ছিল, এই যে অবজেক্টটা, এর নেমটাও কি তখন চেঞ্জ হয়ে যাবে? তারপর কি তখন র্যান্ডম হয়ে যাবে? দেখি তো একবার। যদি সেটা হয়ে যায় তাহলে এখানে সেটা প্রিন্ট হয়ে যাবে। তাহলে দেখি একবার ইউআই গিয়ে আমি চেঞ্জে ক্লিক দিই, এটাকে যদি এক্সপ্যান্ড করি আমি দেখছি হ্যাঁ তাই তো হয়েছে তো। তার মানে আমি অ্যাকচুয়াল যে অ্যারেটা, সেই অ্যারের মধ্যেকার যে একটা অবজেক্ট, ইউজার অবজেক্ট, সেটাকে আইডি দিয়ে তুলে নিয়ে তার নেমটাকে আমি চেঞ্জ করে দিয়েছি। এবার যেহেতু আমি করে দিয়েছি এটা, তাহলে কি আমার এখানে এই তাপসটা চেঞ্জ হওয়া উচিত ছিল না? তার কারণ হচ্ছে আমি তখন ইউজারের যে অ্যারেটা ওটাকে পুরোপুরি চেঞ্জ করে দিয়েছি। না, এটা হবে না। এটা প্রথম কথা, এটা হবে না। কেন হবে না? তার কারণ হচ্ছে যদি রিয়াক্টকে বলতে হয় যে তার জেএসএক্স কে আরেকবার রিরেন্ডার করার জন্য, তাহলে আমাকে সেটার মেথডকে কল করতে হবে, এটা আমরা জানি। ভালো কথা, তাহলে আমি সেট ইউজার্স করলাম এখানে, করে আমি এখানে এবার এই যে ইউজার্স যেটা আছে সেটাকে আমি পাস করিয়ে দিলাম। তাহলে এইবারে কি কাজ করার কথা? তাহলে আমি যাই, এবার ইউআই গিয়ে দেখি, আমি এবার চেঞ্জে আবার ক্লিক করলাম। বেশ, এখানে ঠিক মতোই আসছে দেখি। হ্যাঁ, নেম র্যান্ডম, কিন্তু তাপস তো তাপসই আছে, চেঞ্জ তো হয়নি। তাহলে আমি একটু আগে বললাম যে সেট মেথড যেটা আছে, সেট মেথডের মধ্যে যখনই আমি নতুন কোনো ভ্যালু পাস করব, সেই নতুন ভ্যালু পাসের পরিপ্রেক্ষিতে কি হবে যে আপনার যে জেএসএক্স, সেই জেএসএক্স রিরেন্ডার হবে। তার কারণ হচ্ছে সেই স্টেটটা আপনি আপনার জেএসএক্স এ ইউজ করছেন, কিন্তু এখানে সেটা হলো না। আমার ইউজার্স তো চেঞ্জ হয়ে গিয়েছে, আমি দেখলাম সেটা কনসোল ডট লগে, কিন্তু আমার রিরেন্ডারিং হলো না। তার কারণ কি? তার কারণ হচ্ছে যখন আপনি প্রিমিটিভ নিয়ে কাজ করছিলেন, সিম্পল একটা নাম্বার, সিম্পল একটা স্ট্রিং বা সিম্পল একটা বুলিয়ান, সেগুলো কি হয়, প্রিমিটিভ সবসময় পাস বাই ভ্যালু এটা হিসেবে কাজ হয়। যখন নতুন ভ্যালু আপনি তাতে অ্যাসাইন করেন, তখন কি হয়, একটা নতুন ভ্যালু আপনার কাছে আসলো, মানে একটা নতুন কিছু সৃষ্টি হলো। কিন্তু প্রবলেম হচ্ছে যে যখন আপনি নন প্রিমিটিভ নিয়ে কাজ করছেন, যখন আপনি অবজেক্ট, অ্যারে, ফাংশন এই জিনিসগুলো নিয়ে কাজ করছেন, তারা পাস বাই রেফারেন্স হিসেবে কাজ করে। ঠিক আছে, এই পাস বাই ভ্যালু, পাস বাই রেফারেন্স, অবজেক্ট, এর উপরেও আমার ভিডিও আছে বাংলা চ্যানেলেই, তো আপনার দেখা উচিত ডেফিনেটলি যে কিভাবে রেফারেন্স এবং অ্যাকচুয়াল অবজেক্টের ভ্যালু কাজ করে। তো এখানে যেটা আমি করছিলাম সেটা হচ্ছে যে আমার যে অ্যাকচুয়াল ইউজার্সের যে স্টেটটা, অ্যাকচুয়াল যে ইউজার্সের ভিতরে, অ্যারের ভিতরে যে অবজেক্টটা, এই অবজেক্টটাকে আমি ডাইরেক্টলি চেঞ্জ করেছি। করে আমি যে ইউজার্সের যে অ্যারেটাকে এখানে চেঞ্জ করেছি সেটা হচ্ছে সেম অ্যারে। তো সেম অ্যারেকেই আমি আবার সেট মেথডে যদি জুড়ে দিই, সেট মেথড যেটা কম্পেয়ার করছে সেটা কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু না। এই ইউজার্স অবজেক্টের যে রেফারেন্স মানে যে মেমোরি অ্যাড্রেসে ওর ভ্যালুটা অবস্থিত আছে, সেই মেমোরি অ্যাড্রেসটা ও কম্পেয়ার করছে। প্রথমে এই ইউজার্স অ্যারের মেমোরি অ্যাড্রেস, মানে মেমোরি যেখানে যে অবস্থানে ইউজার্সের এই পার্টিকুলার ভ্যালুটা ছিল, এই ভ্যালুটাকে চেঞ্জ করার পরেও ইউজার্স এই অ্যারের মেমোরি অবস্থানের সেই পার্টিকুলার অ্যাড্রেস ভ্যালুর কোনো পরিবর্তন হয়নি। ওই অ্যাড্রেসে যে ভ্যালুটা অবস্থিত ছিল সেই ভ্যালুটা চেঞ্জ হয়েছে,
কিন্তু ওই মেমোরি অ্যাড্রেসটার কোনো চেঞ্জ হয়নি, কারণ ওটা সেম ইউজার্স অ্যারেই আছে যেটা আগে ছিল। যতক্ষণ না পর্যন্ত আর একটা নতুন ইউজার্স অ্যারে তৈরি হবে, ততক্ষণ পর্যন্ত ওই অ্যাড্রেস বা ওই রেফারেন্সের কোনো পরিবর্তন হবে না। যেহেতু ওই অ্যাড্রেস বা ওই রেফারেন্সের কোনো পরিবর্তন নেই, এই জন্য সেট ইউজার্স রিয়াক্টের এটা কখনোই গণ্য করবে না যে কোনো জিনিস এখানে চেঞ্জ হয়েছে। যদি সে গণ্য না করে যে কোনো জিনিস এখানে চেঞ্জ হয়েছে, সে কিন্তু কখনো রিরেন্ডারিং করবে না রিয়াক্ট। আর সে যদি রিরেন্ডারিং না করে, তাহলে আপনার যা কিছুই চেঞ্জ হোক এখানে, সেই চেঞ্জটা কখনোই আপনার JSX এ রিফ্লেক্ট হবে না। স্টেপগুলো বোঝা গেল? তাহলে নন প্রিমিটিভ অবজেক্ট অ্যারে এগুলোর ক্ষেত্রে এই যে ভ্যালুটা এখানে আছে, যে ভ্যালুটা এখানে ও অ্যাকচুয়ালি ইকুয়াল করছে, যেটা ও ইকুয়াল করে সেটা হচ্ছে ডাবল ইকুয়ালস বা ট্রিপল ইকুয়ালস দিয়ে নয়, অবজেক্ট ডট ইজ বলে জাভাস্ক্রিপ্টের একটা ফাংশন আছে, যেটাও স্ট্রিক্ট ইকুয়ালিটি একটা ফাংশন। আপনারা পড়তে পারেন অবজেক্ট ডট ইজ নিয়ে। সেই অবজেক্ট ডট ইজ এর মাধ্যমে ও কিন্তু রেফার করে যে এই ইউজার্স চেঞ্জের আগে তার ভ্যালু কি ছিল, চেঞ্জের পরে তার ভ্যালু কি আছে। যখনই সে ভ্যালুকে দেখবে অবজেক্ট ডট ইজ করে স্ট্রিক্ট ইকুয়ালিটি দিয়ে, তখন দেখবে যে সত্যি এরা একই রেফারেন্স কিনা, আগে যেটা ছিল আর এখন যেটা আছে, মানে একই অবজেক্ট কিনা। যদি সেম অবজেক্ট হয়, সেম রেফারেন্স হয়, তাহলে সেট ইউজার্স কখনোই JSX কে রিরেন্ডার করবে না। ও সবসময় এটাই চাইবে যে আপনি যে জিনিসটা এখানে সেট করছেন সেটা আগের থেকে একটা নতুন রেফারেন্স হতে হবে সবসময়। তো এইখানে ডেভেলপাররা জেনারেলি কি করে, তারা এই যে ইউজার্স যেটা আছে, এই ইউজার্সকে এইভাবে ইউজ না করে তার একটা কপি তৈরি করে। এবার জাভাস্ক্রিপ্টে ES6 এ একটা অপারেটর আছে যেটার নাম হচ্ছে স্প্রেড অপারেটর, যেটাকে আমরা 3 ডটস দিয়ে লিখি। এই হচ্ছে স্প্রেড। এটার মানে আর কিছুই না, ইউজার যেহেতু একটা অ্যারে ছিল, আপনি যখনই 3টে ডট এই অ্যারের সামনে দিয়েছেন, তখন অ্যারেকে আপনি ডিস্ট্রাকচার করে ফেলেছেন, মানে তার অ্যারের সমস্ত এলিমেন্টগুলোকে বাইরে বার করে ফেলেছেন। বাইরে বার করে ফেলে আবার দেখুন এখানে একটা যেহেতু থার্ড ব্র্যাকেট দিচ্ছেন, তার মানে আর একটা নতুন অ্যারের মধ্যে জুড়ে দিচ্ছেন, করে আর একটা নতুন অ্যারে আপনার সামনে আসলো। তার মানে এই যে ইউজার্স অ্যারে ছিল এর একটা নতুন কপি আপনি এখানে তৈরি করেছেন। এটাকে বাইরে আপনি ভেরিয়েবল কনস্ট নিউ ইউজার্স ইকুয়ালস টু এই জিনিসটা করে নিউ ইউজার্সকেও এখানে পাস করতে পারতেন, সেটাও কাজ করতো। এইবার আমি যদি কিছুক্ষণের জন্য আমার ইউআই একবার যাই, এটার ইম্প্যাক্টটা জাস্ট দেখানোর জন্য এটাকে রিফ্রেশ করে নিয়ে আমি চেঞ্জে ক্লিক করলে আমার সাথে সাথে এখানে র্যান্ডম হয়ে গেল। এখানে তো র্যান্ডম আমরা আগে দেখেছি, ঠিক আছে। তো এই জিনিসটা এটাকে প্রমাণ করলো যে এই যে রেফারেন্স, এই রেফারেন্স ডিফারেন্ট হওয়া চাই রিয়াক্টকে বোঝানোর জন্য, যে রিয়াক্ট তুমি একটা নতুন অবজেক্ট রেফারেন্স বা নতুন অ্যারে রেফারেন্সের দিকে এখন তাকাচ্ছ, তার ভ্যালু হয়তো সেম হতে পারে বা ডিফারেন্ট হতে পারে, ডাজেন্ট ম্যাটার। আর যেহেতু এটা নিউ একটা অবজেক্ট, নিউ একটা অ্যারে তোমার জন্য, তুমি এখনই তোমার JSX কে রিরেন্ডার করবে। তো এই ব্যাপারটা আমরা বুঝতে পারলাম। কিন্তু এই কোডটার মধ্যে একটা মহা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে আপনি এখানে নতুন একটা জিনিস তো ক্রিয়েট করেছেন, ভেরি গুড, নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করেছেন, কিন্তু সেটা করার আগে আপনি অ্যাকচুয়াল যে আপনার স্টেট, সেই স্টেটের মধ্যেকার কোনো একটা জিনিসকে আপনি ডাইরেক্টলি মিউটেটই করে দিয়েছেন। আপনি প্রথমে মিউটেট করেছেন, তারপরে একটা নতুন ইনস্ট্যান্স ক্রিয়েট করে আপনি কি করছেন, আপনার আপডেটার যে ফাংশন আছে তাকে কল করছেন। এই জিনিসটা ডেফিনেটলি কাজ করবে, কিন্তু বেস্ট প্র্যাকটিস নয়। বেস্ট প্র্যাকটিস যেটা, সেটা আমি বলবো যে আপনি প্রথমে আপনার স্টেটের ইনস্ট্যান্সকে ক্রিয়েট করবেন, কপি করবেন। প্রথমে আপনি কপিটা সেরে নেবেন, কপিটা কিন্তু আপনার লাস্ট জিনিস হওয়া উচিত না, ঠিক আছে। যদি আপনি বেস্ট প্র্যাকটিস চান, তাহলে আমি বলবো এই জিনিসটাও কাজ করবে, কিন্তু বেস্ট প্র্যাকটিস হবে এইটা যেটা আমি বলছি, কনস্ট। আমি প্রথমে করব হচ্ছে ইউজার কপি। এবারে ইউজার কপি, এই যে লাইনটা, এই লাইনটা আমি এখান থেকে নিয়ে এখানে পেস্ট করব। তাহলে আমি ইউজারের একটা কপি পেয়ে গেলাম। এই ইউজার কপির ওপরে আপনি করবেন হচ্ছে আপনার ফাইন্ড, ঠিক আছে। তাহলে আপনি ফাইন্ড পেয়ে গেলেন। এবার কপির ওপরে আপনি নেম চাপালেন। এবার নেম চাপানোর পরে এই যে আপনার ইউজার কপি, তার মধ্যে নেমটা পরিবর্তন হয়ে আছে, এই ইউজার কপিকে আপনি এবার এইখানে সেট করে দেবেন। এটা হচ্ছে সেফেস্ট প্রোগ্রামিং। তার কারণ হচ্ছে যে কোনোভাবে যদি আপনি প্রথমেই আপনার স্টেটকে মিউটেট করে দিয়ে থাকেন, আমি প্রথমে যেটা এক্সাম্পল দিয়ে আপনাকে দেখিয়েছিলাম, সেক্ষেত্রে কি হলো যে আপনি যদি কোনো কারণে এটাকে সঠিকভাবে সেট না করেন, পরবর্তী ক্ষেত্রে আপনি আপনার স্টেটকে কিন্তু অলরেডি মডিফাই করে ফেলেছেন। তো সেটা না করে প্রথমে যেটা করবেন, রেফারেন্স টাইপের ক্ষেত্রে, নন প্রিমিটিভ টাইপের ক্ষেত্রে প্রথমেই একটা কপি বানিয়ে নেবেন। কপির মধ্যে আপনি যাবতীয় যা কিছু করলেন, এখানে আমার কাজ হচ্ছে ফাইন্ড করা, কারণ আমি চেঞ্জ করছি।
হয়তো এরকম ইউজ কেস হতে পারে যে আমি একটা নতুন ইউজার অ্যাড করব, ঠিক আছে? তো সেই সমস্ত যাবতীয় ইউজ কেসের জন্য প্রথমে কপি বানাবেন। কপি বানানোর পরে কপির মধ্যে আপনি যা কিছু করলেন, সেটা ফাইন্ড করেন, ম্যাপ করেন, ডট পুশ করেন, সম্পূর্ণ আপনার ব্যাপার। সেটা হয়ে যাওয়ার পরে আপনার যে কপি যেটা আছে, সেই কপি তো অলরেডি একটা নিউ ইনস্ট্যান্স, নিউ অবজেক্ট বা নিউ অ্যারে, সেটাকে আপনি আপনার সেটার ফাংশনে ঢুকিয়ে দেবেন। তো এই হচ্ছে ব্যাপার। এবারে যদি আমি আরেকবার আমার ইউআইটাকে টেস্ট করি আমার নতুন কোডের সাথে, চেঞ্জে ক্লিক দিই, র্যান্ডম লিভস ইন ব্যাঙ্গালোর, ওকে, কাজ করছে। তো এইটা হচ্ছে আইডিয়াল ওয়েতে আপনি কিভাবে একটা অ্যারে বা একটা অবজেক্ট, তার ইমিউটেবিলিটিকে আপনি মাথায় রাখবেন এবং কিভাবে এইগুলোকে কাজে লাগাবেন। তো এইটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবার আরেকটা আমরা এখানে এনহান্সমেন্ট করি যাতে আমাদের পুরো ব্যাপারটাই একসাথে ঘাটা হয়ে যায়। তো এই ইউএল এর পরে আমি আরেকটা বাটন আপনাদের জন্য অ্যাড করি, হ্যাঁ? তো এই যে বাটন আমি এখানে অ্যাড করব, এই বাটনের কাজ হবে একটা নতুন ইউজারকে অ্যাড করা। মজা দেখুন এবার। একটা নতুন ইউজারকে আমরা অ্যাড করব, এই জন্য দিলাম অ্যাড। কিছু ক্লাস নেম অ্যাড করে দিই। ক্লাস নেম আমার বারবার লিখতে ভালো লাগে না, এই জন্য ক্লাস নেম আমি প্রথমেই একটা নোটপ্যাডে মোটামুটি কিছু ক্লাস নেম কপি করে রাখি যাতে বাটনের ক্ষেত্রে বা লিঙ্কের ক্ষেত্রে ডাইরেক্টলি ইউজ করতে পারি। আশা করি আপনারা টেলভিন সিএসএস জানেন এবং ওটাকে ফলো করেন, তো আপনাদের ক্ষেত্রে এটা অসুবিধা হওয়া উচিত নয়। এইবারে একটা অন ক্লিক আমি এখানে করব, সেটা নাম দেব অ্যাড ইউজার ফাংশন। এই অ্যাড ইউজারকে আমি এবার এখানে লিখবো উপরে গিয়ে। তো এখানে লিখছি ফাংশন অ্যাড ইউজার, একটা নতুন ইউজারকে আমি অ্যাড করব। নতুন যে ইউজারকে অ্যাড করবো এটা হার্ড কোডেড ইউজারই থাক, ঠিক আছে? তো ধরুন কনস্ট নিউ ইউজার ইকুয়ালস টু একটা নতুন আইডি হবে, তাই নয় কি? তো আইডি কি হবে? ক্রিপ্টো ডট র্যান্ডম ইউআইডি। আমার অ্যাকচুয়ালি প্রজেক্ট রিলেটেড ভিডিও করতে খুব ভালো লাগে থিওরির থেকে। তার কারণ হচ্ছে আমার নিজের অনেক কোড করা হয়ে যায়। নাম কি দেবো? একটা নাম আমি এখানে হার্ড কোড করি, দি জ্যাক। আর জ্যাকের অ্যাড্রেস কি হবে? জ্যাক ছিল টাইটানিকে, তো জ্যাকের অ্যাড্রেস দিয়ে দিই টাইটানিক। বেচারা টাইটানিক থেকে বেরোতে পারেনি। অলরাইট, তাহলে নিউ ইউজারের যে শেপ, তার যে প্রপার্টিজ, আইডি নেম অ্যাড্রেস, আমি এক্স্যাক্টলি সেম রেখেছি হচ্ছে আমাদের ইউজারের যে স্টেট তার শেপের সাথে। অবজেক্টের শেপ মানে তার প্রপার্টিজ গুলো সেম আছে। আইডি নেম অ্যাড্রেস, এখানেও আইডি নেম অ্যাড্রেস। তো আমি এখানে নিউ ইউজার রেখেছি। এবার নিউ ইউজারকে আমি আমার যে অ্যাকচুয়াল ইউজার্স আছে তার মধ্যে আমি কিভাবে ঢোকাবো? অনেকভাবে করতে পারি। আমি যদি ইউজার্স ডট পুশ করি, ইউজার্স ডট পুশ, এবং এখানে যদি আমি নিউ ইউজার করি, অনেকে করে, তাহলে কি হলো? আমার ইউজার্স তো চেঞ্জ হয়ে গেল, কিন্তু প্রবলেম হচ্ছে যে এটা একটা মিউটেবল ফাংশন। আমরা অ্যারেতে শিখেছি, অ্যারে মাস্টার কোর্সে। আপনি যদি না পড়ে থাকেন অ্যারে মাস্টার কোর্স, প্লিজ গিয়ে একবার দেখুন। সেখানে এই পুশ ইউজার্সকেই চেঞ্জ করে দেবে, কিন্তু আমরা চাইছি কি ইমিউটেবল ওয়েতে, যাতে আমার অ্যাকচুয়াল যে স্টেট, সেই স্টেটটা চেঞ্জ না হয়। তো সেই কারণে আমি আবার ইউজ করব হচ্ছে আমার স্প্রেড অপারেটর। তো এইটা না করে আমি ডাইরেক্টলি কি করতে পারি, এইটাও আমার করার দরকার নেই, এইটাও করার দরকার নেই, শর্টকাটে কোড লিখবো। সেটা হচ্ছে আমার যে ইউজার্স যে স্টেটটা আছে সেইটাকে আমি স্প্রেড করব আগের মতো করে। স্প্রেড মানে কি? আগে বললাম, আপনার কাছে একটা অ্যারে আছে, সেখানে 1 2 3 4 5 আছে। আপনি যখন এই টাক 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 3টে ডট সেই অ্যারেটা দিচ্ছেন, সে কি করে? তার এলিমেন্ট গুলোকে স্প্রেড করে ছড়িয়ে দিল আপনার সামনে। 1 একদিকে, 2 একদিকে, 3 একদিকে, 4 দিকে, 5 দিকে। তারপর সেগুলোকে আবার এই দুটো ব্র্যাকেট আগে পিছনে দিয়ে একসাথে করে নিয়ে চলে আসলো। তার মানে নতুন একটা অ্যারে তৈরি হয়ে গেল। আমি এগুলোকে খুব ভালো করে বুঝিয়েছি অ্যারে মাস্টার কোর্সে। তো এখানে আমি সেটাই করছি। এই লাইনটা একটা নতুন অ্যারে তৈরি করবে, কমপ্লিটলি নিউ রেফারেন্স, নতুন অ্যারে তৈরি করবে, যে আমাদের ইউজার্সের যে এখন যে ভ্যালু আছে সেই ভ্যালুটাকে, কারেন্ট ভ্যালুটাকে নিয়ে। এবার এইখানে যদি আপনাকে কিছু নতুন জিনিস, নতুন এলিমেন্ট অ্যাড করতে হয়, নতুন এলিমেন্ট, তাহলে জাস্ট কমা দিয়ে আপনার নতুন এলিমেন্টটাকে দিয়ে দিলেই আপনার কাজ শেষ। তার মানে এই ইউজার্স নতুন কপি তৈরি করার সাথে সাথে এই একটা নতুন এলিমেন্টও এর মধ্যে জুড়ে দেবে, আর সেই অ্যারেটাকে আপনি এবার সেট ইউজার্সে নিয়ে গেছেন, ব্যাস। তো এখানে আপনি অ্যাকচুয়াল ইউজার্সের যে স্টেট, সেই স্টেটকে কিন্তু প্রথমে মডিফাই করেননি। আপনি কি করেছেন? আপনি একটা নতুন ইউজারকে বানিয়েছেন, নতুন ইউজার্সের একটা কপি, তার অ্যারে তৈরি করেছেন, সেই তৈরি করা অ্যারেতে আপনি নতুন ইউজারকে ঢুকিয়েছেন, এবং তারপরে ফাইনালি আপনি সেট ইউজার্সে কল করেছেন। এইবার সেট ইউজার্স দেখবে, ভাই প্রথমে আমার ইউজার্সের যে ভ্যালু ছিল সেটা হচ্ছে একটা মেমরি লোকেশনের অ্যাড্রেস,
এইবার এই লাইনে এসে একটা নতুন মেমোরি লোকেশনের অ্যাড্রেস পেয়েছি আমি একটা নতুন অ্যারে, তার যে ভ্যালু আছে সেখানে আগের ইউজার্সের যে ভ্যালু ছিল তার সাথে একটা নতুন ইউজার জুড়ে গেছে। ও রিরেন্ডার করবে এবার জেএসএক্স কে। যেই জেএসএক্স কে রিরেন্ডার করলো নতুন ইউজার, তখন ওই লিস্ট হয়ে চলে আসলো। খুব ইজি ব্যাপার, তাই নয় কি? এবার যদি আমি ইউআই গিয়ে দেখি, আশা করি কোনো স্পেলিং মিস্টেক করিনি এখনো। চেঞ্জ র্যান্ডম অ্যাড জ্যাক লিভস ইন টাইটানিক, দেখুন দেখুন দেখুন। এইবার যদি আমি চেঞ্জ করি এই জিনিসটাকে, আমার কিন্তু বাকিগুলো কিছু চেঞ্জ হবে না, শুধুমাত্র এই জ্যাক চেঞ্জ হবে র্যান্ডামে। হলো, প্রপারলি কাজ করছে আমার ইউআই। আমি আরো অ্যাড করতে পারি যত খুশি। এক্স্যাক্টলি এইভাবে আপনাকে অবজেক্ট আর অ্যারে এই জিনিসগুলোকে হ্যান্ডেল করতে হবে। একটা ছোট্ট রিক্যাপ দিয়ে নিই এই পুরো জিনিসটাই। তার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে আমি এরপর একটা প্রজেক্ট শুরু করতে চলেছি এই ভিডিওতেই। এই ভিডিওটি দীর্ঘকায় ভিডিও, এর কারণ হচ্ছে বোঝানোর পাশাপাশি আমি একটা প্রজেক্ট কমপ্লিট করতে চাই। এই জন্য একটু টাইমও লাগলো এই ভিডিওটা বানাতে। কিন্তু আপনাকে এই রিক্যাপের মাধ্যমে বুঝতে হবে যে এক্স্যাক্টলি আমরা করলাম কি। যখনই আমরা নন প্রিমিটিভ রেফারেন্স টাইপ নিয়ে কথা বলবো, যেমন অবজেক্ট কিংবা অ্যারে, সেই অবজেক্ট কিংবা অ্যারে যে জিনিসটা, যে ভ্যালুটা আপনি ইউজ করছেন আপনার কারেন্ট স্টেট হিসাবে, তাকে যখনই আপনি সেট করবেন তখন প্রিমিটিভের মতো অ্যাকচুয়াল ভ্যালু কিন্তু সেট হয় না। কি সেট হয়? যে ওই অবজেক্ট কিংবা অ্যারেও তো একটা অবজেক্ট জাভাস্ক্রিপ্টে, তার যে মেমোরি লোকেশনের ভ্যালু, তার যে রেফারেন্স ভ্যালু, সেই রেফারেন্স ভ্যালুটা আপনাকে চেঞ্জ করতে হবে। সেই রেফারেন্স ভ্যালু যখনই চেঞ্জ হবে তখনই কিন্তু রিয়াক্ট বুঝতে পারবে যে কিছু চেঞ্জ হয়েছে আমার এই পার্টিকুলার স্টেটের পরিপ্রেক্ষিতে। তাহলে আমি এখনই আমার জেএসএক্স কে আপডেট করব, না হলেও কখনো করবে না। যদিও আপনি এই ইউজার্স এর মধ্যে গিয়ে ইউজার্স আর একটা এলিমেন্ট ঢুকিয়ে দেন, বা ইউজার্স এর মধ্যে ডাইরেক্টলি কোনো একটা অবজেক্টকে আপনি মডিফাই করেন, তাতে কিছু যায় আসে না রিয়াক্টের, বিশ্বাস করুন। তার কারণ হচ্ছে রিয়াক্ট ওই যে ইউজার্সের যে পুরনো রেফারেন্স সেটা নিয়েই ধরে বসে আছে। যতক্ষণ না আপনি তার একটা নতুন কপি তৈরি করে সেটার ফাংশন ইউজ করে রিয়াক্টকে জানাচ্ছেন যে ভাই এইবারে চেঞ্জ হয়েছে, তুই এবার তোর জেএসএক্সটাকে এবার চেঞ্জ করে নে। এক্স্যাক্টলি আমি এই দুটো জিনিসই করেছি এখানে। একটাতে আমি অবজেক্টকে চেঞ্জ করেছি, সেটা হচ্ছে আমার যে ইউজার্সের যে স্টেটটা, সেটাকে আমি প্রথমে কপি করে নিয়েছি। যেই কপি করেছি এইটার মেমোরি অ্যাড্রেস, এই ইউজার্সের মেমোরি অ্যাড্রেস আর ইউজার কপি মেমোরি অ্যাড্রেস দুটো সম্পূর্ণভাবে আলাদা। এই ইউজার কপিকে যদি কোনো চেঞ্জ না করে আমি ডাইরেক্টলি এখানে সেট ইউজার দিয়ে দিতাম, তাহলেও আমার জেএসএক্স রিরেন্ডার হতো। হয়তো তার মধ্যে ভিজিবল কোনো চেঞ্জ নেই, কিন্তু তাহলে আমার জেএসএক্স রিরেন্ডার হতো, কারণ দুটো ডিফারেন্ট ইনস্ট্যান্স। কিন্তু সেটা করার আগে যেহেতু আমি একটা চেঞ্জ দেখতে চাইছিলাম ইউআই, সেই জন্য তার মধ্যেকার যে কোনো একটা ইউজারকে তুলে নিয়ে আমি তার নামকে চেঞ্জ করে নিয়েছি। চেঞ্জ করে এইবার আমি যদি ইউজার কপি দিয়ে দিই, আমি ভিজিবলি চেঞ্জটা পাচ্ছি। সিমিলারলি এখানেও যখন আমি অ্যাড করেছি, অ্যাডের ক্ষেত্রেও এক্স্যাক্টলি সেম থিং। নিউ ইউজার একটা ক্রিয়েট করেছি, ক্রিয়েট করে আমার যে ইউজার স্টেটস আছে সেটাকে স্প্রেড অপারেটর দিয়ে একটা নতুন অ্যারে তৈরি করে নিয়েছি, তার মধ্যে নিউ ইউজারকে ঢুকিয়ে নিয়ে তারপর আমি সেট ইউজার্স কল করি যাতে একটা নতুন ইনস্ট্যান্স পাই। এখানে একটা জিনিস যেটা আমি করিনি সেটা হচ্ছে এই ফাউন্ডের যে কেসটা, এটাকে আমাকে একটু আর ইফ এলস দিয়ে হয়তো আমি এটাকে একটু হ্যান্ডেল করতে পারতাম, যেহেতু আমার সবকিছু এখানে হার্ড কোড, আমার কোড ব্রেক করবে না। কিন্তু যখন আপনি ইউজারের কাছ থেকে ইনপুট নেবেন সেক্ষেত্রে আপনাকে এখানে চেক করতে হবে যে ফাউন্ড ইজ আনডিফাইন্ড অর নট, মানে ফাউন্ড যদি না থাকে তাহলে সেক্ষেত্রে ফাউন্ড ডট নেম আপনি করতে পারবেন না। সেক্ষেত্রে হয়তো আপনাকে এরার দিতে হবে যে ইউজার নট ফাউন্ড। এই জিনিসগুলো আমি এখানে দেখাইনি, তার কারণ হচ্ছে আমার এই ভিডিও স্কোপের বাইরে। এখানে আমার দেখানোর কথা শুধুমাত্র যে অবজেক্ট আর অ্যারের ইমিউটেবিলিটি, এই ব্যাপারটাতে রিয়াক্ট কিভাবে তার চোখ রেখেছে এবং সে কিভাবে এটার উপরে কাজ করে। এই জিনিসটা যদি আপনি শেখেন, এই জিনিসটা যদি একটু পারদর্শী হন, তাহলে রিয়াক্টের যে কোনো অ্যাপ্লিকেশন তৈরি করা আপনার কাছে একদম জলবাদ। তো আমরা এবার একটা প্রজেক্ট করি, যে প্রজেক্টটার নাম হচ্ছে মুভি ওয়াচ। মুভি ওয়াচ প্রজেক্টটা কিভাবে কাজ করতে চলেছে? মুভি ওয়াচ প্রজেক্টটা হচ্ছে যে আপনি একজন মুভি বাফ, যে অনেক মুভি টুভি দেখেন, সে অনেক মুভি দেখেছেন, ধরুন নেটফ্লিক্সে ডিডিএল যে দেখেছেন, তারপর হচ্ছে অ্যামাজন প্রাইমে, আমি খুব একটা মুভি দেখি না, জন্য মুভির নাম খুব একটা মনে পড়ছে না, কোনো একটা মুভি দেখেছেন। এবার আপনি কি করেন যে আর কিছু কিছু মুভি আপনার দেখার ইচ্ছা আছে, যেমন হটস্টারে একটা মুভি দেখার ইচ্ছা আছে, বা অন্য কোনো একটা ওটিটিতে মুভি দেখার ইচ্ছা আছে, তো সেই মুভিগুলোকে আপনি লিস্ট করে আপনার ওয়াচ লিস্ট হিসাবে এক জায়গাতে রাখতে পারেন। এবার যখনই আপনি একটা মুভি দেখে ফেলেছেন তখনই কিন্তু আপনি এসে একটা রেটিং দিতে পারেন ওই পার্টিকুলার মুভিতে, এবং মুভিটাকে আপনি ওয়াচ করেছেন সেই হিসেবে মার্ক করতে পারেন। আর যদি মনে হয় যে না আমি এই মুভিটা ওয়াচ করেছি আরেকবার ওয়াচ করব, সেটাকে আপনি আনওয়াচ করতে পারেন। আপনি হয়তো একটা মুভি, আপনার বন্ধু আপনাকে বলেছে যে ভাই এই মুভিটা খুব ভালো, তুই দেখিস।
আপনি দেখলেন যে আ ১০ মিনিট দেখার পরে আপনি সহ্য করতে পারছেন না নায়ক আর নায়িকার অ্যাক্টিং। তো আপনি সেই মুভিকে লিস্ট থেকে ডিলিট করে দিতে চান। তো সেইভাবে আপনি ডিলিটও করতে পারেন। তো এই ইত্যাদি প্রভৃতি নিয়েই আমরা আমাদের এই মুভি ওয়াচ এই পার্টিকুলার প্রজেক্টটা হবে। চলুন আমরা একসাথে কোড করি এবং ডেফিনিটলি প্রজেক্টের পরে টাস্ক তো থাকছেই। সেই টাস্ক আপনাকে করতে হবে এবং সাবমিটও করতে হবে। তো এই হলো আমার ইউআই আমার মুভি ওয়াচ লিস্ট অ্যাপের। আমি এখানে একটা মুভির নাম দিতে পারি, এন্টার মুভি নেম। এবং এখান থেকে আমি একটা ওটিটি প্ল্যাটফর্ম সিলেক্ট করতে পারি, সেটা নেটফ্লিক্স হোক, অ্যামাজন প্রাইম হোক, হটস্টার হোক বা যা কিছু হোক আপনারা অ্যাড করতে পারেন। তারপরে আমি এখানে অ্যাড করতে পারি। অ্যাডে ক্লিক করার সাথে সাথে এখানে এই মুভির যে ইনফরমেশন এটা এখানে চলে আসলো, যে ডিডিএলজে আমি এখানে দিয়েছিলাম সেটা নেটফ্লিক্সে দেখেছি, ডিডিএলজে অন নেটফ্লিক্স। এইবার এখানে একটা স্টার সিলেক্টর আছে যেটার মাধ্যমে আপনি একে রেটিং দিতে পারেন। অ্যাড করার পরে আপনি রেটিং দিতে পারেন। এবার এই রেটিংটা আমি এখানেও রাখতে পারতাম, কিন্তু আমি এখানে রেখেছি। আপনার ইচ্ছা, যেরকম করে করতে পারেন। তো এটা রেটিং দেওয়ার পরে মানে মুভিটা যেহেতু আপনি দেখে অ্যাড করেছেন, এবারে আপনি মুভিটার রেটিংটা দিতে পারেন। এটাই মনে হয় বেস্ট হবে। তার কারণ হচ্ছে হয়তো কোনো ফ্রেন্ডের কাছ থেকে আপনি মুভিটা রেকমেন্ডেশন পেয়েছেন, আচ্ছা ডিডিএলজে নেটফ্লিক্সে দেখিস ভাই। তো আপনি সাথে টুক করে এখানে অ্যাড করে দিয়েছেন ডিডিএলজে অন নেটফ্লিক্স, দেখা হয়ে গেছে। দেখা হওয়ার পরে আপনি এখানে 5 স্টার দিয়ে দিয়েছেন ওটাকে। তারপরে আপনি ওয়াচে ক্লিক করেছেন, হয়ে গেল ওয়াচড। এবারে ওয়াচ যেটা সেটা হচ্ছে এরকম একটা স্ট্রেট লাইন, মানে আপনার এটা ওয়াচ করা হয়ে গেছে। আপনি এখানে 2.5 স্টার দিয়েছেন দেখুন। আপনাকে যদি কোনো সময় আনওয়াচ করতে হয় এখানে ক্লিক করলে আপনার আনওয়াচ চলে আসবে। মুভিকে কোনো সময় যদি রিমুভ করতে হয় আপনি রিমুভ করতে পারেন। এবারে এখানে কিছু ফিল্টার আছে যেখানে আপনি ওয়াচডে ক্লিক করলে শুধুমাত্র ওয়াচড মুভিগুলো দেখাবে, আনওয়াচডে ক্লিক করলে শুধুমাত্র আনওয়াচড মুভিগুলো দেখাবে। অল সবসময় বাই ডিফল্ট সিলেক্টেড। তো সেখানে আপনি সমস্ত মুভিগুলো দেখতে পাবেন। তো এটা সিম্পল একটা অ্যাপ্লিকেশনের একটা ধারণা আছে, কিন্তু সিম্পল হলেও এখানে বেশ কিছু জিনিস, যে জিনিসগুলো আমরা শিখবো সেগুলো আমার মনে হয় যে আপনার সমস্ত রিয়াক্ট অ্যাপ্লিকেশন আপনি ইউজ করতে পারবেন, বেশিরভাগ রিয়াক্ট অ্যাপ্লিকেশন। কারণ এখানে ইভেন্টস নিয়ে আপনি কথা বলবেন, এখানে ফর্মস নিয়ে আমরা কথা বলবো, এখানে আমরা কথা বলবো হচ্ছে অবজেক্ট কিভাবে মডিফাই করা হয়। এই যে এক্সাম্পলটা একটু আগে দেখলাম সেটার উপরে অ্যারে আপনি কিভাবে মডিফাই করতে পারেন। অ্যারে এবং অবজেক্ট এই দুটো জিনিসের মডিফিকেশনের উপরে ভিত্তিতে আপনি কিভাবে আপনার যে ইউআই তার স্টেট চেঞ্জ কিভাবে করতে পারেন, এই সম্পূর্ণ ব্যাপারটা আমরা দেখবো। কিন্তু যেটা আমরা প্রথমে করে থাকি যে একটা ইউআই কে যখন আমরা দেখি সেই ইউআইটাকে আমরা ভাঙার চেষ্টা করি, তাই না? সেটাই তো আমাদের প্রথম কাজ। তো সেই কারণে আমরা এটাকে ভাঙি। হয়তো এরকম থাকতে পারে যে এটা একটা হেডার হলো এবং হেডারের পরে এখানে আরেকটা কম্পোনেন্ট থাকলো যেটা একটা ফর্ম কম্পোনেন্ট, মুভির একটা ফর্ম যেখানে মুভির নাম, ওটিটি এগুলো সিলেক্ট করা হচ্ছে, অ্যাড বলে সাবমিট করা হচ্ছে। তারপরে এখানে থাকলো হচ্ছে একটা ফিল্টার, ধরুন মুভির ফিল্টার। আর এইখানে থাকলো হচ্ছে আপনার মুভি একটা লিস্ট আইটেম বা মুভি লিস্ট, এভাবে ধরা যেতে পারে। মুভি লিস্টের মধ্যে প্রত্যেকটা আইটেম আমরা বলতে পারি মুভি লিস্ট আইটেম। আর এই পুরো অ্যাপ্লিকেশনটা থাকলো হচ্ছে ধরুন আপনার মুভি ওয়াচের মধ্যে। এইগুলো আমার কম্পোনেন্ট। তাহলে প্রথম কম্পোনেন্ট ফার্স্ট আউটসাইড মুভি ওয়াচ, তার মধ্যে হেডার, মুভি ফর্ম, ফিল্টার, মুভি লিস্ট। মুভি লিস্টের মধ্যে মুভি লিস্ট আইটেম। পরিষ্কার? আপনারা যদি আমার রিয়াক্টে হাতে করি প্লেলিস্ট প্রথম থেকে করে আসেন, এই জিনিসটাতে আপনি অলরেডি স্মার্ট। আমাকে বলার আর কিছু নেই। তো এটাই যদি আমার কম্পোনেন্ট ডায়াগ্রাম দিয়ে আমি দেখতে চাই তাহলে আমি কিভাবে দেখবো? এই হলো কম্পোনেন্ট ডায়াগ্রাম, যেখানে আমার আছে মুভি ওয়াচ, মুভি ওয়াচের মধ্যে আছে হেডিং, তার মধ্যে মুভি ফর্ম, ফিল্টার, মুভি লিস্ট, মুভি লিস্টের মধ্যে মুভি লিস্ট আইটেম। ভেরি সিম্পল। এবারে কম্পোনেন্ট ডায়াগ্রাম যেহেতু আমার হয়ে গেছে, আমি স্টেট কোথায় রাখবো, স্টেট কি হবে এটা নিয়ে বিবেচনা করা দরকার আমার। আমি যে ইউআইটা দেখেছিলাম একটু আগে, সেই ইউআই আমার স্টেট কি হতে পারে? আপনার কি মনে হয় স্টেট কি হতে পারে? আমরা কিভাবে দেখেছিলাম যে স্টেট কি, জিনিসটা কি? স্টেট সেই জিনিসটা যে জিনিসটা চেঞ্জ হয় ডাইনামিক্যালি। তো এখানে কি চেঞ্জ হচ্ছে ডাইনামিক্যালি? এখানে ডেফিনেটলি চেঞ্জ হচ্ছে আপনার যে মুভির যে ডেটা। তার কারণ হচ্ছে আপনি এখানে এন্টার মুভি করছেন। এন্টার মুভি করছেন, এখানে ওটিটির নাম দিচ্ছেন, এখানে মুভির নাম দিচ্ছেন। তার মানে আপনার যে মুভির ডেটা সেটা হচ্ছে আপনার স্টেট। কারণ সেই জিনিসটাই চেঞ্জ হচ্ছে বারবার। আপনি এটাকে এখানে চেঞ্জ করছেন, আপনি এটাকে এখানে চেঞ্জ করছেন। তাহলে আপনি স্টেট দুটো তৈরি করতে পারেন। একটা হচ্ছে মুভির যে টাইটেল, আর একটা হচ্ছে মুভির ওটিটি। যে প্ল্যাটফর্মে আপনি মুভিটা দেখতে চাইছেন। এই দুটো হতে পারে আপনার স্টেট। কিন্তু এখানে আমরা আরেকটা জিনিস শিখবো, সেটাকে বলা হবে কম্বাইন স্টেট। আমরা এখনো পর্যন্ত যা কিছু শিখেছি তাতে প্রত্যেকটা জিনিসকে টুকরো টুকরো স্টেটে ভেঙে আমরা শিখেছি এখনো পর্যন্ত, যা এক্সাম্পল শিখেছি। কিন্তু এই প্রজেক্টের ক্ষেত্রে আমরা শিখবো কম্বাইন স্টেট। সেখানে কম্বাইন স্টেট শেখার কারণ হচ্ছে যে যখন আপনি একটা প্রজেক্টে কাজ করছেন দেখবেন যে এখানে তো ফর্মে মাত্র দুখানা ফিল্ড আছে।
কখনো কখনো রেজিস্ট্রেশন ফর্মে 20টা ফিল্ড থাকতে পারে। মানে গভর্নমেন্ট ওয়েবসাইট এই সমস্ত হয় যে 20-25টা ফিল্ড দিয়ে দিল দুমদাম। সেই 20টা ফিল্ডের জন্য 25টা ফিল্ডের জন্য 20-25টা স্টেট কি আপনি ম্যানেজ করবেন? অসংখ্য অসংখ্য স্টেট স্টেট দিয়ে খুব চাপের ব্যাপার। তার থেকে আমি একটা স্টেটই ম্যানেজ করব, কম্পাউন্ড স্টেট। সেটার মধ্যে আমার সমস্ত যে ফিল্ডগুলো আছে সেটা 20টা ফিল্ড হোক, 25টা ফিল্ড হোক বা 2টো ফিল্ড হোক, তার সমস্ত ইনফরমেশনগুলো একসাথে থাকবে। তো আমরা ওই একটা ফিলোসফি এখানে ইউজ করব। শুধু তাই নয়, আরেকটা জিনিস ভেবে দেখুন। যখন আপনার কাছে একটা স্টেট আছে টাইটেল বলে, আরেকটা স্টেট আছে ওটিটি বলে, আরেকটা স্টেট আছে নেম বলে, আরেকটা আছে অ্যাড্রেস বলে। প্রত্যেকটার জন্য আপনার সেটার মেথড থাকবে, তাই না? সেট ইউজার নেম, সেট টাইটেল, সেট ওটিটি থাকবে তো? এবার প্রত্যেকটার জন্য আপনাকে হ্যান্ডেলার লাগাতে হবে। কারণ ইউজার যখনই কিছু চেঞ্জ করবে সেখানে আপনাকে অন চেঞ্জ দিয়ে ধরতে হবে যে কি সে চেঞ্জ করেছে। তারপর সেই সমস্ত স্টেটগুলোকে একসাথে নিয়ে গিয়ে যখন সে সাবমিট বাটনে ক্লিক করবে তার লেটেস্ট ভ্যালু তুলে আনতে হবে। অনেক হ্যাপার ব্যাপার। তার থেকে দেখবেন যে কম্পাউন্ড স্টেটে ম্যানেজ করার মজাটাই হচ্ছে আলাদা, যে আমরা সিঙ্গেল চেঞ্জ হ্যান্ডলার দিয়ে পুরো জিনিসটাকে আমরা ম্যানেজ করতে পারবো, পুরো স্টেটটাকে ম্যানেজ করতে পারবো। ওটা হচ্ছে সেকেন্ড জিনিস আপনি শিখতে পারবেন এই পার্টিকুলার প্রজেক্টের মাধ্যমে। আপনি অসংখ্য জিনিস শিখতে পারবেন। প্লিজ নোট ডাউন করবেন, প্লিজ প্রজেক্টটাকে ভালো করে প্র্যাকটিস করবেন। খুবই একটা দামি ভিডিও হতে চলেছে এটা। 2 ঘন্টার হোক 3 ঘন্টার হোক সমস্যা নেই, আমি তো করছি বসে, আপনারাও বসে করবেন, ঠিক আছে? এই জন্য এই ভিডিও বানাতে কিন্তু টাইম লাগে। তাহলে দুটো জিনিস বললাম, কম্পাউন্ড স্টেট, সেকেন্ড হচ্ছে সিঙ্গেল চেঞ্জ হ্যান্ডলার দিয়ে আমরা সবকিছু করব। থার্ড হচ্ছে যে স্টেটকে আমরা রাখবোটা কোথায়, আমরা সেই স্টেটের যে ম্যানেজমেন্টটা, সেই ম্যানেজমেন্টটা আমরা কিভাবে করব স্টেটের। তো ঠিক সেই কারণে আমি যদি এবার এইখানে আসি, এইখানে আমাকে মুভি ডেটা নিয়ে কাজ করতে হবে। মুভি ডেটা হেডিং এর মধ্যে কোনো কাজ নেই। তো হেডিং তো একটা স্ট্যাটিক হেডিং, ওর কিছু দরকার নেই। হ্যাঁ, মুভি ফর্মের মধ্যে মুভি ডেটাকে দরকার, কারণ ওখানে হচ্ছে মুভির টাইটেল আর মুভির ওটিটি এই জিনিসটা কাজে লাগছে। এই যে ফিল্টার আছে, এই ফিল্টারেও কিন্তু মুভি ডেটাকে দরকার। এই ফিল্টারেরও মুভি ডেটাকে দরকার, কারণ হচ্ছে মুভি ডেটার ওপরেই ও ফিল্টারিং করছে। হয় সমস্ত মুভি ডেটা, মানে সমস্ত মুভিকে দেখাবে, কিংবা অনলি ওয়াচড মুভিকে দেখাবে, কিংবা আনওয়াচড মুভিকে দেখাবে। তাহলে এখানে একটা কিছু দরকার। মুভি লিস্ট, এখানেও ডেফিনেটলি মুভি ডেটাকে দরকার, কারণ হচ্ছে এখানে আমাকে লিস্ট করতে হবে। তাহলে এই তিনটে কম্পোনেন্টেই আমার মুভি ডেটাকে দরকার। এইখানে মুভি ডেটাকে আমার দরকার নেই, তার কারণ হচ্ছে আমি অ্যাজ এ প্রপস এখানে পাঠিয়ে দিতে পারি। কিন্তু এই তিনটে জায়গাতে আমার মুভি ডেটাকে রাখতে হবে। এবার আমরা কিভাবে শিখেছিলাম, বেসিক কি ছিল আমার মনে আছে আপনাদের? যখন আপনার কম্পোনেন্টে আপনি ভাবছেন যে স্টেট রাখবেন, তার পাশাপাশি কম্পোনেন্টেও যদি আপনার স্টেটের দরকার থাকে, তাহলে কম্পোনেন্টের স্টেটকে কোথায় রাখতে হয়? তার বাপের বাড়িতে রাখতে হয়। তার উপরের যে প্যারেন্ট কম্পোনেন্ট সেখানে রাখতে হয়। তাহলে এর প্যারেন্ট কম্পোনেন্টকে, এর প্যারেন্ট কম্পোনেন্টকে, এর প্যারেন্ট কম্পোনেন্টকে, লাকিলি আমাদের কাছে একটাই প্যারেন্ট কম্পোনেন্ট আছে। তার মানে আমি স্টেট রাখবো কোথায়? মুভি ওয়াচে। একদম এটা গণিতের মতো। যদি আমি বুঝে যাই, আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি যে এই প্রজেক্টের স্টেট কোথায় থাকতে চলেছে, আর আমি কিভাবে একে ম্যানেজ করতে চলেছি। অ্যামেজিং না? তাহলে স্টেট কেন আমি এখানে রাখবো? তার কারণ হচ্ছে আমার স্টেট যে আমি আইডেন্টিফাই করেছি যে মুভি ডেটা, যেটা টাইটেল আর ওটিটি হবে, সেটা আমার এখানে লাগবে, এখানে লাগবে, এখানে লাগবে। তো তিনটে জায়গাতে তো আমি রেপ্লিকেট করবো না। আমার রুল অনুযায়ী এই তিনটের কমন প্যারেন্ট আমাকে খুঁজতে হবে। কমন প্যারেন্ট আছে, এই জন্য আমি এখানে রাখতে পারি। যদি কমন প্যারেন্ট না থাকতো, তাহলে আমাকে আরেকটা কম্পোনেন্টের মধ্যে বানাতে হতো, সেখানে আমি স্টেটকে ম্যানেজ করতে পারতাম। দ্যাট ইজ দ্য সেকেন্ড ওয়ে অফ ডুইং ইট, ঠিক আছে? তো সেটা কোনো কোনো ক্ষেত্রে করি আমরা, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের হায়ারার্কি এরকম হয় যে কমন প্যারেন্ট আছে। যদি কমন প্যারেন্ট নাই থাকে এবং আমি মধ্যখানে যদি সেটা বানাতে না পারি, তখন আমি আরেকটা রীতি ধরবো, যেটা আমরা শিখবো কনটেক্সট এপিআই। এখন না, ওটা নিয়ে এখন মাথা ঘামাবেন না। অলরাইট, তাহলে এবার কাজ হচ্ছে সিম্পল, গিয়ে ঝটফট করে এই কম্পোনেন্টগুলো এক এক করে তৈরি করা। এবং এই কম্পোনেন্ট যখন আমি তৈরি করব, সেক্ষেত্রে কিন্তু এই যে ক্লাস নেম এগুলো আমি মোটামুটি কপি পেস্টই করবো, ঠিক আছে? কারণ ওগুলোতে আমি টাইম ওয়েস্ট করতে চাই না। যেখানে আমি টাইম লাগাতে চাই সেটা হচ্ছে যে এক্ষেত্রে আমি কি কি জিনিস প্রপস হিসেবে পাঠাচ্ছি, এক্ষেত্রে আমি হ্যান্ডলার কিভাবে কাজ করাচ্ছি, এক্ষেত্রে আমি আমার যে লজিকগুলো লিখছি অবজেক্ট আর অ্যারের এই যে চেঞ্জের জন্য, সেই জিনিসগুলো আমরা ভালোভাবে দেখার চেষ্টা করব। চলুন চলে যাই ভিএস করে। ফার্স্ট এসআরস এর ভেতরে এসে নিউ ফাইল করে প্রথমে ক্রিয়েট করে নিই বাইরে একটা মুভি ওয়াচ, মুভি watch.jsx, এটাকে নাম দিতে পারি মুভি ওয়াচ বা মুভি ওয়াচ লিস্ট, যা কিছু নাম দিতে পারি। তো এই হচ্ছে আমার বেসিক রিয়াক্ট কম্পোনেন্ট। এখান থেকে আমাকে রিটার্ন করতে হবে কিছু ডেফিনেটলি। তো কি রিটার্ন করতে পারি? দুটো আর না, সিঙ্গুলার। কি রিটার্ন করতে পারি আমরা? আমরা দেখেছি মুভি ওয়াচ লিস্টের মধ্যে সমস্ত কম্পোনেন্টগুলো ছিল হেডিং, মুভি ফর্ম, ফিল্টার, মুভি লিস্ট।
তো আমি একটা কাজ করি, আমি এক এক করে এই সমস্ত কম্পোনেন্টগুলো আগে ক্রিয়েট করে নিই, যাতে আমি এখানে এক এক করে ইম্পোর্ট করতে পারি, ঠিক আছে? তো প্রথমে আমি করে নিই হচ্ছে হেডিং। প্রথমে আমাদের হেডিং আসে না, হেডিং ডট জেএসএক্স, গ্রেট। হেডিং এর পরে আমার থাকবে হচ্ছে মুভি ফর্ম ডট জেএসএক্স। মুভি ফর্মের পরে আমার থাকবে হচ্ছে ফিল্টার ডট জেএসএক্স। ফিল্টারের পরে থাকবে হচ্ছে মুভি লিস্ট ডট জেএসএক্স, গ্রেট। এবারে প্রথমে আমি হেডিং এ যাই, আর সিএফই হেডিং কম্পোনেন্ট ডিভের জায়গাতে একটা সিম্পল H1 আমরা এখান থেকে রিটার্ন দেবো, যেটা শুধু বলবে মুভি ওয়াচ লিস্ট, এবং একটা ক্লাস নেম দিয়েছি, ওটাকে জাস্ট বড় করে দেখানোর জন্য, আর কিছুই না। এবারে মুভি ওয়াচে গিয়ে আমি এখানে ইম্পোর্ট দিয়ে দিই হেডিংকে, এবং প্রথমে নিয়ে আসি হেডিংকে একটা ডিভ দিয়ে, কারণ আরো জিনিসপত্র তো অ্যাড হবে। এখানে আমি হেডিংকে প্রথমে নিয়ে আসলাম। তো প্রথম আমার মুভি ওয়াচ লিস্টের মধ্যে হেডিং চলে আসলো, কাজ শেষ। হেডিং এর পরে নেক্সট হচ্ছে আমার মুভি ফর্ম, আর সিএফই। এবার মুভি ফর্মের মধ্যে আমরা কি কি দেখেছি? মুভি ফর্মের মধ্যে আমার থাকবে হচ্ছে টাইটেল থাকবে, আর থাকবে হচ্ছে ওটিটি। তোমার দুখানা জিনিস আমাকে এখানে হ্যান্ডেল করতে হবে, গ্রেট। এবার এইখানে আমাকে স্টেট নিয়ে তো কিছু কাজ করার দরকার আছে, কারণ হচ্ছে স্টেট নিয়ে আমাকে কিছু কাজ করতে হবে, কারণ এখানে মুভির ডেটা নিয়ে আমাকে কাজ করতে হবে। যদি আমরা আরেকবার যাই এক্সালিড্রোতে, এই হচ্ছে আমার মুভি ফর্ম। তাহলে আমরা বললাম যে আমরা কম্পাউন্ড স্টেট হিসেবে এটাকে ম্যানেজ করব। আমরা এখানে একটা কম্পাউন্ড স্টেট ক্রিয়েট করতে পারি মুভি ডেটা বলে। সেই মুভি ডেটাকে আমরা কি করতে পারি? সেই মুভি ডেটাকে আমরা ম্যানেজ করতে পারি প্রপারলি। তো এক এক করে যখন আমরা একটা টাইটেল দেবো, একটা ওটিটি দেবো, একটা মুভি ডেটা তৈরি হলো। আর একটা টাইটেল দিলাম, আর একটা ওটিটি দিলাম, আর একটা মুভি ডেটা তৈরি হলো। তাহলে এই যে মুভি ডেটার যে লিস্ট, এই যে অ্যারে, এই অ্যারেটা হচ্ছে আমার মেইন স্টেট। এই স্টেটটাকে আমরা একদম টপ যে রুট এই মুভি ওয়াচে এইখানে আমরা ম্যানেজ করব। মুভি ফর্মের একটা নিজস্ব স্টেট থাকবে, সেই স্টেটটা হচ্ছে প্রত্যেকটা মুভি ডেটা জাস্ট ক্রিয়েট করার জন্য। এবারে এটাকে একটু আমরা ভিজুয়ালি ভাবে, তাহলে আপনাদের কাছে এটা একদম পরিষ্কার হয়ে যাবে। ধরুন এইখানে আমার সমস্ত মুভিজের স্টেট আছে, এই হচ্ছে মুভিজ। এইবার এইখানে হচ্ছে আমার আছে হচ্ছে একটা মুভির টাইটেল আর ওটিটি হলো, এইটা হচ্ছে আমার মুভি ডেটা। এবারে এই মুভি ডেটা যখনই আমার ফর্ম অ্যাড করবে, এই মুভি ডেটাকে কোনোভাবে এই মুভিজে গিয়ে অ্যাড হতে হবে। তার মানে এই মুভি ডেটাকে কোনো কারণে এই মুভিজের কাছে গিয়ে অ্যাড হতে হবে। এটা হচ্ছে আমার কাজ, কারণ যখনই আমি ফর্মে কিছু ডিটেলস দিয়ে অ্যাড করব, তখন এই মুভি ডেটা তৈরি করে এই মুভিজের মধ্যে আমি অ্যাড করব। তার কারণ হচ্ছে এই মুভিজই তো ফ্লো হয়েছে মুভি লিস্টে, এবং এখান থেকে প্রত্যেকটা মুভি আইটেম তৈরি হয়েছে, তাই নয় কি? তার মানে আমাকে এই মুভিজকে সবসময় আপডেট করতে হবে মুভি ফর্ম থেকে। সেটা একটা প্যাটার্ন, যে প্যাটার্নটা আমরা এই প্রজেক্টেও ইউজ করব। তাহলে প্রথমে যেহেতু আমরা মুভি ফর্মকে এখন হ্যান্ডেল করছি, মুভি ফর্মের মধ্যে আমার একটা স্টেট লাগবে। সেই স্টেটটা কেন লাগবে? যেহেতু ওখানে একটা টেক্সট বক্স আছে, একটা সিলেক্ট বক্স আছে, ইউজার কি চেঞ্জ করতে পারে। তো সেই কারণে আমাকে একটা স্টেট হিসেবে ম্যানেজ করতে হবে। ম্যানেজ করে সেই স্টেট চেঞ্জের যে ডেটাটা, সেটাকে আমার মুভি ডেটার মধ্যে ধরতে হবে। ধরে যখন ফর্মটা সাবমিট হবে, তখন সেই স্টেটের যে ডেটাটা, সেটাকে আমাকে ট্রান্সফার করে দিতে হবে আমার মেইন মুভি ওয়াচ কম্পোনেন্টের মধ্যে, যেখানে আমি আমার অ্যাকচুয়াল স্টেটকে ম্যানেজ করছি, যাতে সেই স্টেটের আপডেটেড ভ্যালু আমার ফিল্টার পায়, আমার মুভি লিস্ট পায়, ইনফ্যাক্ট আমার মুভি ফর্মেরও যদি দরকার পড়ে সেও যেতে পায়। হোল ট্রানজ্যাকশন আন্ডারস্টুড? ওকে, তাহলে ভিএস করে চলে যাই আরেকবার। এখানে এসে আমার লাগবে ইউজ স্টেট। এবার এখানে আমি আমার মুভি ডেটা স্টেট তৈরি করব। কনস্ট মুভি ডেটা সেট মুভি ডেটা ইউজ স্টেট। কি দিয়ে ইনিশিয়ালাইজ করবো? মুভি ডেটার মধ্যে আছে কি টাইটেল আর ওটিটি। টাইটেল ইনিশিয়ালাইজ করি এমটি স্ট্রিং দিয়ে, প্রথমে ব্ল্যাঙ্ক, ওটিটি ব্ল্যাঙ্ক। এবারে রিটার্নের মধ্যে আমার থাকবে হচ্ছে একটা ফর্মের মধ্যে কি কি থাকবে? আমার কাছে আছে একটা ইনপুট বক্স, যেটা একটা ইনপুট টাইপ টেক্সট। তার পাশাপাশি আমি রাখতে পারি একটা প্লেস হোল্ডার, যেখানে বলছি এন্টার মুভি নেম। একটা নেম অ্যাট্রিবিউট, কেন একটু পরে বলছি, যেটা নাম দিচ্ছি টাইটেল। একটা ভ্যালু, ইনপুট বক্সের ভ্যালু কি হবে? এই যে মুভি ডেটার মধ্যে যে টাইটেল আছে, সেটা হচ্ছে এই পার্টিকুলার ইনপুট বক্সের ভ্যালু হবে। তার কারণ হচ্ছে এটাকে আমরা বলবো কন্ট্রোলড কম্পোনেন্ট। আমরা কন্ট্রোল কম্পোনেন্ট নিয়ে আগে কথা বলেছি ভিডিওর প্লেলিস্টে, যে পার্টিকুলার ইনপুট ফিল্ডের ভ্যালু সেই কম্পোনেন্টের স্টেট দ্বারা প্রভাবিত হয়, তাকে আমরা বলি কন্ট্রোলড কম্পোনেন্ট। ঠিক আছে? তো এক্ষেত্রে আমার এই মুভি ডেটার মধ্যে টাইটেল আর ওটিটি আছে। মুভি ডেটার যে টাইটেলটা আছে, সেই টাইটেলের যে ভ্যালুটা থাকবে, সেই ভ্যালুটাই হচ্ছে এই ইনপুট বক্সের ভ্যালু হবে। তো সেই কারণে আমি এটাকে করতে পারি ভ্যালু ইকুয়ালস টু মুভি ডেটা ডট টাইটেল।
আর লাস্টে কিছু ক্লাস নেম, তো কিছু ক্লাস নেম আমি এখানে অ্যাড করে দিয়েছি। এই হলো আমার ইনপুট বক্স। এবার ইনপুট বক্সের পরে নেক্সট আমার যে কাজ হবে সেটা হচ্ছে সিলেক্ট বক্স নিয়ে, কারণ এখানে আমি ওই ওটিটি নিয়ে কাজ করব। তো সেখানে সিলেক্ট বক্স, সিলেক্টের মধ্যে কিছু অপশনস থাকে, রাইট? সেভাবে তো কম্বো বক্স হয়, তো কিছু অপশনস আমরা অ্যাড করে নিই এখানে। সিলেক্ট বক্সের মধ্যে আমি কিছু অপশনস অ্যাড করেছি ওটিটির, যেমন নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, হটস্টার, সোনি লিভ, হইচই, আদার্স। আর এখানে আছে সিলেক্ট অ্যান্ড ওটিটি, মানে হচ্ছে যার কোনো ভ্যালু নেই, বেসিক্যালি এমটি ভ্যালু। তো সিলেক্ট বক্সের মধ্যে আমারও কিছু জিনিসপত্র অ্যাড করতে হবে, যেমন আমরা ইনপুট টাইপের ক্ষেত্রে করেছি। এখানেও একটা নাম থাকবে, তো সেই নামটা আমি দিই হচ্ছে ওটিটি। ভ্যালু কি হবে, যেমন এখানে ভ্যালু মুভি ডট টাইটেল হয়েছে, এখানে ভ্যালু হবে মুভি ডেটা ডট ওটিটি। ঠিক আছে, তার মানে স্টেটের মধ্যে, স্টেট মুভি ডেটার মধ্যে টাইটেল এবং ওটিটি এই দুটোর ভ্যালুই আমি ইনপুট বক্স আর সিলেক্ট বক্সের সাথে কানেক্ট করে জুড়ে দিচ্ছি, এটাই হচ্ছে কাজ। তো ভ্যালু মুভি ডেটা ডট ওটিটি, একটা ক্লাস নেম যথারীতি। তো আমার কাছে এখন ইনপুট বক্স, আমার কাছে এখন সিলেক্ট বক্স আছে। ইনপুট বক্স সিলেক্ট বক্সের পাশাপাশি আমার কাছে একটা সাবমিট বাটন দরকার, যেটার মাধ্যমে ক্লিক করলে অ্যাড হবে। তো একটা বাটন অ্যাড করে দিই, সাবমিট বাটন, এর ঠিক নিচেই অ্যাড করব। এখানে আমি একটা সাবমিট বাটন অ্যাড করেছি, যেটার নাম দিয়েছি আমি অ্যাড। বাস, ফর্মের কাজ এইটুকুই, এর বেশি কিছু না। আমার যেটা এখন দরকার সেটা হচ্ছে যে যখন ফর্ম সাবমিট হবে সেই টাইমে আমাকে সাবমিটটাকে হ্যান্ডেল করতে হবে। তো সেই কারণে ফর্মে এসে অন সাবমিট ইকুয়ালস টু এখানে হ্যান্ডেল সাবমিট বলে আমি একটা মেথড এখানে কাজে লাগাবো। আর ফর্মে একটা ক্লাস নেম অ্যাড করি যাতে ইনপুট বক্সগুলো ঠিকমতো অ্যারেঞ্জ হয়। এবার হ্যান্ডেল সাবমিট যদি আমাকে লিখতে হয়, কনস্ট হ্যান্ডেল সাবমিট ইকুয়ালস টু ই, ইভেন্ট সবসময় পাই, আমি বলেছি হ্যান্ডেল সাবমিট, তারপর হচ্ছে অন সাবমিট বা অন ক্লিক, যেগুলোই আপনার ইভেন্ট থাকুক, সে ই যে ইভেন্টের যে তথ্য সেটা পাই সবসময়। আমি আগের ভিডিওতে শিখেছি যে ই ডট প্রিভেন্ট ডিফল্ট এই জিনিসটা কি, পরিষ্কারভাবে আপনাদের শিখিয়েছি। তো ই ডট প্রিভেন্ট ডিফল্ট সবসময় করবেন, না হলে আপনার ফর্ম আপনার পেজকে রিফ্রেশ করবে। এবং এখানে এসে আমি একটা কনসোল ডট লগ, আমাদের যে বন্ধু, সেই কনসোল ডট লগ দিয়ে আমি এখানে এসে এই যে মুভি ডেটা, এই মুভি ডেটাকে আমি একটু এখানে প্রিন্ট করি। বিশেষ কিছু এখনো করিনি, এই মুভি ডেটা যে টাইটেল আর ওটিটি এটা এখন প্রিন্ট করবে। জাস্ট এটুকু বুঝবো যে আমার হ্যান্ডেল সাবমিটটা কল হয়েছে কিনা। বেশ, এবারে মুভি ওয়াচে এসে আগে হেডিং এর মতো আমি ইম্পোর্ট করে নিই মুভি ফর্মকে। এবার মুভি ফর্মকে এসে আমি এখানে লাগিয়ে দিই মুভি ফর্ম। এই ডিভের ওপর আমার কিছু ক্লাসেস লাগবে, যাতে ডিভে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি, একটা রাউন্ডেড কর্নার দিলাম, কিছু মার্জিন, প্যাডিং, এই সমস্ত জিনিসগুলো। তো কিছু ক্লাস নেম অ্যাড করেছি, যাতে ফ্লেক্স কলাম, আইটেম সেন্টার, জাস্টিফাই যেটা সেন্টার দেখানোর জন্য, একটা ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সট হোয়াইট কালার, রাউন্ডেড কর্নার, একটু শ্যাডো, বাস এইটুকু। এবার আমি অ্যাপে যাই, কারণ অ্যাপে আমাকে গিয়ে এটাকে ইনক্লুড করতে হবে। অ্যাপের মধ্যে এখন আমার ইউজার লিস্ট আছে, এটাকে আমরা আগে ইউজ করেছি, এটাকে এখন আর ইউজ করব না আমরা। এবার আমরা করব হচ্ছে ইম্পোর্ট মুভি ওয়াচ লিস্ট, এটাই আমার মেইন কম্পোনেন্ট। আমি এবার এখানে মুভি ওয়াচ লিস্টকে এখানে ইউজ করব। গ্রেট, দেখি ইউআই ঠিকঠাক কাজ করে না কোনো এরর আছে। গ্রেট, তাহলে এখনো পর্যন্ত এটা ঠিকঠাক কাজ করেছে। কিছু এখানে ওয়ার্নিং আছে যেগুলো আমরা ঠিক করবো, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। তো এখানে আমি একটা নাম এখন এখানে এন্টার করতে পারি, এখান থেকে এই যে নেটফ্লিক্স, অ্যামাজন এগুলো আছে, প্লাস অ্যাড আছে। যেটা এখানে আমার এরর দিচ্ছে সেটা হচ্ছে যে আমি ভ্যালু ইউজ করেছি কিন্তু অন চেঞ্জ ইউজ করিনি। আমাকে অন চেঞ্জ ইউজ করতে হবে, কারণ হচ্ছে এখানে চেঞ্জ হলে কি করতে হবে সেই জিনিসটা আমাকে ধরতে হবে, তাই তো? তো সেইটা করার জন্য আমি চলে যাবো আবার মুভি ফর্মে। এবং এইখানে হচ্ছে মজা, এখানে আমার তো কম্বাইন্ড স্টেট আমি কাজ করছি, আলাদা করে টাইটেল, আলাদা করে ওটিটি, এরকম করে স্টেট ক্রিয়েট করিনি, একটাই স্টেট ক্রিয়েট করেছি যার মধ্যে টাইটেল আর ওটিটি দুটোই আছে। এবার এখানে প্রত্যেকটা ইনপুটের জন্য আমরা সিঙ্গেল চেঞ্জ হ্যান্ডলার দিয়ে এই যে কম্বাইন স্টেট এটাকে ম্যানেজ করবো। এটা একটা প্যাটার্ন, এই প্যাটার্নটা সবসময় ইউজ করবেন ফর্মের ক্ষেত্রে। তাহলে এখানে আমরা কি করতে পারি, এখানে এসে এই ইনপুট বক্সের ক্ষেত্রে আমি একটা অন চেঞ্জ অ্যাড করব, সিলেক্ট বক্সের ক্ষেত্রে এসেও আমি একটা অন চেঞ্জ অ্যাড করব। দেখুন দুটোর ক্ষেত্রেই হ্যান্ডেল চেঞ্জ, এই যে মেথডটা, এই মেথডটা এক্স্যাক্টলি সেম। এবার এই হ্যান্ডেল চেঞ্জ এইটা ডেফিনেশন কি হবে, এটা খুব ভালো করে আপনাদের বোঝা দরকার। আমি এখানে এসে হ্যান্ডেল চেঞ্জের যে ডেফিনেশন সেটাকে আমি লেখা শুরু করি। এখানে এসে কনস্ট হ্যান্ডেল চেঞ্জ, এও ইভেন্টের সমস্ত তথ্য পাবে, অন চেঞ্জ ইভেন্ট যেহেতু তার সমস্ত তথ্য পাবে, সেই তথ্যগুলো সমস্ত ই এর মধ্যে থাকবে। এইবার মজা হচ্ছে আমি প্রত্যেকটা ইনপুট ফিল্ডে নেম বলে একটা অ্যাট্রিবিউট এখানে অ্যাড করেছি, বলেছিলাম যে পরে বলবো।
লক্ষ্য করে দেখুন সেই নেমের যে ভ্যালু, এই যে টাইটেল, এই যে ওটিটি, এই ভ্যালু কিন্তু আমার স্টেটের এই প্রপার্টির ভ্যালুর সাথে এক্স্যাক্টলি আমি সেম রেখেছি। তার কারণ হচ্ছে যখন ইউজার এর উপরে কিছু টাইপ করছে এবং অন চেঞ্জ দিয়ে আমি তুলে নিয়ে আসতে পারছি যে তার target.ভ্যালু দিয়ে কি টার্গেটের কি সে টাইপ করেছে, তার পাশাপাশি আমি এর নেমটাও পাবো যে টাইটেলের জন্য এই জিনিসটা টাইপ করেছে, ওটিটির জন্য এই জিনিসটা সিলেক্ট করেছে। এই ইনফরমেশনটা আমি যদি এখানে পেয়ে যাই যে টাইটেলের জন্য কি চেঞ্জ হয়েছে, ওটিটির জন্য কি চেঞ্জ হয়েছে, তাহলে সরাসরি আমি গিয়ে সেট মুভি ডেটা কল করে আমার মুভি ডেটা অবজেক্টকে ইজিলি মডিফাই করতে পারবো, কারণ সেখানে টাইটেল আর ওটিটি তো রয়েছে অলরেডি। তো সেই জিনিসটা আমরা এখানে করব। তো প্রথমে const কি ইকুয়ালস টু e.target.name এভাবে তুলে নেব নেমটাকে। তারপরে const ভ্যালু ইকুয়ালস টু e.target.value ভ্যালুটাকে তুলে নেব। কি আর ভ্যালু যেই দুটো হয়ে গেল, এইবার আমি কাজ করব কি, আমার যে সেট মুভি ডেটা আর যে ইমিউটেবিলিটি আপনাদের বলেছিলাম সেইটা আবার কাজ হবে। কি করবে সেট মুভি ডেটা? প্রথমে আমার মুভি ডেটা যেটা, সেটা একটা অবজেক্ট। আমি এই অবজেক্টটাকে সরাসরি চেঞ্জ করতে পারি না, তাহলে আমাকে কি ইউজ করতে হবে? আমাকে ইউজ করতে হবে ডিস্ট্রাকচারিং। অ্যারের ক্ষেত্রে স্কোয়ার ব্র্যাকেট দিয়ে ডট ডট ডট, অবজেক্টের ক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ডট ডট ডট, তারপরে হচ্ছে আপনার অবজেক্টের নাম। তাহলে ডিস্ট্রাকচার হয়ে গেল, যেহেতু আবার ব্র্যাকেট আছে সবকিছু ছড়িয়ে গিয়ে আবার একটা অবজেক্টের মধ্যে জোড়া হয়ে গেল। এবার তারপরে আপনি নতুন কোনো যদি কিছু অ্যাড করতে চান, সেটাকে কি কমা ভ্যালু দিয়ে আপনি এখানে লিখতে পারেন। নতুন যদি কোনো প্রপার্টিকে আপনার অ্যাড করতে হয়, এক্সিস্টিং কোনো প্রপার্টিকে যদি আপনার আপডেট করতে হয়, তাহলে সেই প্রপার্টির যে কি, সেই কিটা এবং নতুন ভ্যালু আপনাকে পাস করতে হবে। এখানে প্রপার্টির কি কি আছে? টাইটেল এবং ওটিটি। এই কি এর ভ্যালু কি আছে? যখন আমি ইনপুট বক্স, টাইটেল ইনপুট বক্সে কিছু চেঞ্জ করেছি, তখন এই কি এর ভ্যালু হচ্ছে টাইটেল, কারণ এটা event.target.name, এটা হচ্ছে টাইটেল। তাহলে টাইটেল ম্যাচ করে গেল। আমি যদি এখানে এইবারে লিখি যে কি, মানে এটা প্রথমে হলো টাইটেল এবং এখানে হচ্ছে এর ভ্যালু। যখন সিলেক্ট বক্স থেকে কিছু চেঞ্জ হবে, তখন এটা হবে ওটিটি, এটা হবে ভ্যালু। এটার মানে হচ্ছে ডাইনামিক্যালি রিজলভিং প্রপার্টি ভ্যালু। ডাইনামিক্যালি রিজলভিং প্রপার্টি ভ্যালু। যখন আপনি জানেন না যে আপনার প্রপার্টির ভ্যালু কি হবে, সেই সময় আপনাকে এই সাবস্ক্রিপ্ট দিয়ে করতে হয়। এগুলো জাভাস্ক্রিপ্টের ES6 এর খুঁটিনাটি ব্যাপার, আপনাকে কিন্তু জানতেই হবে রিয়াক্টে এফিশিয়েন্ট কোড করার জন্য। আমি এখানে বলে দিচ্ছি, কিন্তু আপনাকে ডিপলি একটু শিখতে হবে। তো সেক্ষেত্রে আমি বলবো 40 ডেজ অফ জাভাস্ক্রিপ্ট আপনি ডেফিনেটলি জয়েন করুন, কারণ সেখানে আমি এই সমস্ত জিনিসগুলো ভীষণ খুঁটিনাটিভাবে জানাবো, আপনি শিখতে পারবেন। তো এখানে আমি এবারে এই যে মুভি ডেটা, এই মুভি ডেটার মধ্যে টাইটেল এবং ওটিটির মধ্যে যখন আমি টাইটেল ফিল্ডে কিছু টাইপ করছি, তাহলে সেই টাইটেল ফিল্ডকে এখানে তুলে এনে টাইটেল ফিল্ডের জন্য যে ভ্যালুটাকে টাইপ করেছি, সেই ভ্যালুটার পরিপ্রেক্ষিতে এই টাইটেলকে আমি আপডেট করে দিলাম। সেম থিং ফর ওটিটি। ওকে, আশা করি এই জিনিসটা আপনার কাছে পুরোপুরি ক্লিয়ার। এবং আমি এখানে এবার হ্যান্ডেল সাবমিট করেছি। এবার আমি ইউআই যাই, গিয়ে দেখি যে এর ভাবগতি কিরকম। এখানে দিই ডিডিএল, যে এখানে ওটিটি আমি সিলেক্ট করি অ্যামাজন প্রাইম। এবার আমি যদি অ্যাড করি, দেখুন এখানে ডিডিএলজি অ্যামাজন প্রাইম এসে গেছে। তার মানে আমি এই ফর্মের মধ্যে যা ইনপুট করছি, সাবমিটের মাধ্যমে আমি এটাকে ক্যাপচার করতে পারছি। এই যে টুকরো টুকরো করে কম্পোনেন্টে কাজ করা, এটাই তো রিয়াক্টের মজা। আপনি একজন ডেভেলপার হিসেবে এই ফর্মটা ডেভেলপ করছেন, আপনি ডেভেলপ করে দিয়েছেন। আপনার অন্য ডেভেলপার হয়তো ফিল্টার ডেভেলপ করছে, তার অন্য ডেভেলপার হয়তো নিজের লিস্ট ডেভেলপ করছে, করতেই পারে। তো দেখুন আপনি ইন্ডিপেন্ডেন্টলি এখন এই পুরো ফর্মটাকে বানিয়ে ফেলেছেন। এইবারে আমার কাজ কি হবে? এইবার আমার কাজ হচ্ছে, যখনই আমি এই অ্যাডে ক্লিক করছি, যখনই আমার কাছে এই অবজেক্টটা আছে, এই অবজেক্টটাকে আমাকে এইখান থেকে, এই যে অবজেক্টটা টাইটেল ওটিটি, এইখান থেকে আমার মুভি ওয়াচ যে প্যারেন্টে আমার যে মেইন স্টেট, সেই স্টেটে গিয়ে আপডেট করতে হবে। তাহলে প্যারেন্টে গিয়ে প্রথমে আমাকে স্টেটটা ক্রিয়েট করতে হবে এবং কোনো উপায়ে আমাকে এইখান থেকে এখানে কিছু পাঠাতে হবে, যার মাধ্যমে আমি এই স্টেটটাকে আপডেট করতে পারি। ঠিক আছে? এইভাবে কিন্তু রিয়াক্টের ডেটা ফ্লোটা সবসময় ওয়ান ওয়েতে হবে। যদি আপনাকে আপডেট করতে হয় চাইল্ড থেকে প্যারেন্টে, তাহলে সেক্ষেত্রে আপনাকে প্যারেন্ট থেকে একটা আপডেটার ফাংশনকে অ্যাজ এ প্রপস পাস করতে হবে। সেই আপডেটার ফাংশনকে আপনাকে চাইল্ড থেকে কোনো কারণে কল করে আপনার প্যারেন্ট স্টেটকে আপডেট করতে হবে। এই আরেকটা ডিজাইন প্যাটার্ন যেটা আমরা এখানে ইউজ করতে চলেছি। তাহলে আমরা চলে যাই এবার আমাদের ইউআই এবং কিছুক্ষণের জন্য আমরা চলে যাব মুভি ওয়াচে। এখানে আমার মেন স্টেটটা দরকার, তো সেই কারণে অবশ্যই আমার ইউ স্টেট দরকার। আমার মেন স্টেটের নাম হচ্ছে, আমি কি দিতে পারি? আমি দিতে পারি মুভিস, কারণ এখানে সমস্ত মুভিজের ডিটেলস থাকবে। গ্রেট।
এইবারে এই মুভি যে ফর্ম, এই মুভি ফর্মের মধ্যে আমাকে কিছু প্রপস পাঠাতে হবে। কি প্রপস পাঠাতে হবে? যে যার মাধ্যমে আমার এই মুভি ফর্মটা আপডেট হবে। তাহলে আমি এখানে অ্যাড মুভি বলে একটা নিতে পারি প্রপস, এবং এখানে আমি পাঠাবো অ্যাড মুভি। অ্যাড মুভি কি হবে? অ্যাড মুভি একটা ফাংশন হবে এখানে, যেটা আমার মুভিজকে আপডেট করতে পারবে। তো এখানে আমি অ্যাড মুভি ক্রিয়েট করি, কনস্ট অ্যাড মুভি ইকুয়ালস টু, এবার যদি আমাকে মুভি অ্যাড করতে হয়, মুভি ডেটা তোকে নিতে হবে, তাই নয় কি? তো মুভি ডেটা এখানে আসতে পারে। মুভি ডেটার মধ্যে আছে কি? মুভি ডেটার মধ্যে সবসময় থাকে টাইটেল আর হচ্ছে ওটিটি। কিভাবে আমরা জানি? আমরা জানি এইখান থেকে মুভি ডেটার মধ্যে আমরা রাখি টাইটেল আর ওটিটি। তাহলে মুভি ডেটাকে যদি আমি এইখান থেকে কোনোভাবে সাবমিটে পাঠিয়ে দিতে পারি, যেহেতু আমি এখানে এবার অ্যাড মুভিজ এখানে প্রপস হিসেবে পাস করাচ্ছি, আমি এখানে এসে অ্যাড মুভিজকে অ্যাজ এ প্রপস হিসেবে নিতে পারি, এবং এই অ্যাড মুভিজকে প্রপস হিসেবে নিয়ে হ্যান্ডেল চেঞ্জের পরে এখানে এসে আমি কিন্তু অ্যাড মুভি করে এখানে আমি এই যে মুভি ডেটা এটাকে পাস করে দিতে পারি। দেখুন এইভাবে এটা কিন্তু স্টিচ হয়ে গেল। মুভি ফর্মের মধ্যে হ্যান্ডেল চেঞ্জের মাধ্যমে মুভি ডেটা তো আপডেটেড হয়ে গেছে। যখন আমি এটাকে console.log এ প্রিন্ট করে দেখেছি, যখন আমি সাবমিট বাটনে ক্লিক করছি বা অ্যাড বাটনে ক্লিক করছি, সেই টাইমে আমি অ্যাড মুভি, যেটাকে আমি প্রপস হিসেবে পাঠিয়েছি যে ফাংশনটা, সেইখানে আমি মুভি ডেটা, আপডেটেড যে মুভি ডেটা সেটাকে আমি পাস করে দিচ্ছি। এখানে আপনি কিছু ভ্যালিডেশনস রাখতে পারেন। যদি আপনার মুভি ডেটা সিলেক্টেড না থাকে বা মুভি ডেটা টেক্সট ফিল্ডটা যদি ব্ল্যাঙ্ক হয়, বা কেউ যদি সিলেক্ট বক্স থেকে কোনো ওটিটিকে সিলেক্ট না করে, তাহলে আপনি অ্যাড মুভিকে কল করবেন না। সেই কারণে আপনি এরকম একটা লজিক লিখতে পারেন যে মুভি ডেটার টাইটেল যদি ভ্যালু ব্ল্যাঙ্ক হয় বা ওটিটির যদি ব্ল্যাঙ্ক থাকে, তাহলে সেক্ষেত্রে আমি এগোবো না, আমি এখান থেকে রিটার্ন করে যাবো, করতে পারেন। এবং তারপর আরেকটা কাজও করতে পারেন যে আপনার একবার মুভি ডেটা আপডেট হয়ে যাওয়ার পরে আপনি টেক্সট ফিল্ড যেটা আছে, টাইটেলের টেক্সট ফিল্ড আর যে ওটিটি ফিল্ডটা যেটা সিলেক্ট করেছিল ইউজার, সেটাকে আপনি আবার তার পুরনো স্টেটে ফিরিয়ে নিয়ে যেতে চান, তাহলে কি করবেন বলুন তো? তাহলে করবেন সেট মুভি ডেটা আরেকবার। এখানে আপনাকে মুভি ডেটাকে আরেকবার আপডেট করতে হবে, মুভি ডেটা অবজেক্ট, এবং এখানে আপনি টাইটেলকে পাস করবেন এমটি হিসাবে আর ওটিটি কে পাস করবেন এমটি হিসাবে। এই সেম জিনিসটাই কিন্তু আমরা এইখানে করেছি। এই ক্ষেত্রে আমি টাইটেল আর ওটিটিকে হার্ড কোড করেছি। এই ক্ষেত্রে এই কি এর ভ্যালু কি হবে আপনি এই ফাংশনের ভিতরে আগে জানতেন না। আপনি এখানে e.target.name থেকে ডাইনামিক্যালি তুলেছেন। ডাইনামিক্যালি যেহেতু কি এর ভ্যালুকে তুলেছেন, আপনার কাছে হার্ড কোড করার কোনো উপায় ছিল না। সেই কারণে আপনি এই পার্টিকুলার সিনট্যাক্স এখানে ইউজ করেছেন। এটা আপনাকে মাথায় ধরতে হবে। তাহলে গ্রেট, এখানে হলো আমার হ্যান্ডেল সাবমিট। ওকে, এটাকে ক্লোজ করতে হবে। হ্যান্ডেল সাবমিট হয়ে গেল। আচ্ছা, কান্নাকাটি কি? ও প্রপস, তার মানে প্রপস টাইপস লাগবে আবার। ওকে, গুড। তাহলে প্রপ টাইপসকে এখানে ইম্পোর্ট দিই, এবং অ্যাড মুভি একটা ফাংশন আমি প্রপ টাইপস ডট ফাং ডট ইজ রিকোয়ার্ড করে দিয়েছি। এটা তার কোনো এরার নেই। এবারে মুভি ওয়াচ চলে যায় যথারীতি। এখানে এসে অ্যাড মুভি আমাকে ফাংশনটাকে এবার পরিপূর্ণ করতে হবে। এখানে মুভি ডেটা আমি পাচ্ছি, এর যেটা আমরা দেখেছি মুভি ডেটার মধ্যে টাইটেল আর ওটিটি বলে একটা অবজেক্ট আছে। তাহলে অবজেক্ট ডিস্ট্রাকচারিং এর মাধ্যমে আমি এখানে টাইটেল এবং ওটিটি বার করে নিতে পারি। এগেন এখানে কিন্তু আপনার ডিস্ট্রাকচারিং অবজেক্টে শিখতেই হচ্ছে, তার কারণ হচ্ছে আপনি এভাবে কোড করতে পারতেন, এখানে মুভি ডেটা রাখতে পারতেন, কারণ মুভি ডেটা পাস হচ্ছে। ভিতরে এসে আপনাকে আবার আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হতো, কনস্ট টাইটেল ইকুয়ালস টু মুভি ডেটা ডট টাইটেল, কনস্ট ওটিটি ইকুয়ালস টু মুভি ডেটা ডট ওটিটি। ওটা না করে আমি এখানে ডাইরেক্টলি ডিস্ট্রাকচার মেরে নিয়েছি। এইবার এখানে এসে আমি একটা নিউ মুভির অবজেক্ট ক্রিয়েট করব। কিরকম? কনস্ট নিউ মুভি ইকুয়ালস টু, প্রত্যেকটা মুভির একটা করে আইডি থাকবে, সেটার জন্য ক্রিপ্টো ডট র্যান্ডম ইউআইডি, তারপরে থাকবে তার টাইটেল, তারপরে থাকবে তার ওটিটি ইনফরমেশন, এবং তারপরে আমাদের রেটিং নিয়ে কাজ করতে হবে, তো রেটিং 0 কিংবা নাল রাখতে পারি। আর এটা ওয়াচড হয়েছে কিনা তার জন্য একটা বুলিয়ান ভ্যালু আমি এখানে রাখতে পারি। তো বাই ডিফল্ট এটা ওয়াচ হয়নি বলে ওয়াচ হচ্ছে ফলস। তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, একটা, দুটো, তিনটে, হ্যাঁ 5টা প্রপার্টি আমি রেখেছি। এবার নিউ মুভি যেহেতু ক্রিয়েট করে ফেলেছি আমি টাইটেল ওটিটি দিয়ে, এবং যখনই নিউ মুভি ক্রিয়েট হয়ে গেছে তখন তার রেটিংটা নাল, ওয়াচিংটা ফলস, মানে আমি এখনো ওয়াচটা ফলস, মানে আমি এখনো আমার ওয়াচ লিস্টে অ্যাড করেছি, আমি এখনো দেখিনি। এবার নেক্সট হচ্ছে সেট মুভি, আমার কাছে যে আছে এই পার্টিকুলার গাই সেট মুভিজ, এই সেট মুভিজে গিয়ে এবারে মজা, ঠিক আগের মতো আমি এখানে গিয়ে মুভিজকে ডিস্ট্রাকচার মারবো, মুভিজকে ডিস্ট্রাকচার মারার পরে নিউ মুভিকে এখানে অ্যাড করে দেবো। কি সিম্পল জিনিস নয় কি? তাহলে আমার মুভি স্টেট এখানে আপডেটেড হয়ে গেল। এখানে আমি কি করলাম, আমার ইমিউটেবিলিটি যেটা, সেই ইমিউটেবিলিটিকে আমি এখানে মেনটেন করলাম।
গ্রেট কিনা, দারুণ ব্যাপার কিনা, গুড। এবারে জেএসএক্সটাকে একটু কমপ্লিট করি। কি কমপ্লিট করবো জেএসএক্স এ? মুভিজ তো এখানে আমার অ্যাড হয়ে গেল, এই মুভির স্টেট আমার আপডেটও হয়ে গেল, কিন্তু এই আপডেটের স্টেটকে আমি তো ইউজ করিনি। আপডেটের স্টেটকে আমি কোথায় ইউজ করতে পারি? আপডেটের স্টেটকে আমি ইউজ করতে পারি হচ্ছে আমার মুভি লিস্ট এই কম্পোনেন্টের মাধ্যমে। তাহলে এবার আমি মুভি লিস্ট এই কম্পোনেন্টটাকে তৈরি করি এবং মুভি লিস্ট কম্পোনেন্টের মধ্যে আমি এই জিনিসটাকে তৈরি করার চেষ্টা করি। তাহলে মুভি লিস্ট কম্পোনেন্ট কি হবে? মুভি লিস্ট কম্পোনেন্টে আমি এখানে চলে যাব। মুভি লিস্ট কম্পোনেন্ট ডেফিনেটলি আমার যে এই যে মুভিস আপডেটেড স্টেট এটাকে প্রপস হিসাবে নেবেই নেবে, কারেক্ট? মুভি লিস্টের মধ্যে আরো কি আছে? মুভি লিস্টের মধ্যে শুধুমাত্র মুভিজের যে ডিটেল সেটা না, টাইটেল দেখাচ্ছি আমি, ওটিটি দেখাচ্ছি আমি, রেটিং দেখাচ্ছি আমি, কিন্তু তার সাথে সাথে একটা মুভিকে রেট করার ক্ষমতা সেটা সেখানে থাকবে। মুভিকে ডিলিট করা, তার কারণ হচ্ছে আমি যদি একবার আমার ইউআই যাই, এখান থেকে আপনি মুভিকে রেট করতে পারেন, এখান থেকে আপনি মুভিকে ডিলিট করতে পারেন, এখান থেকে আপনি মুভিকে ওয়াচ করতে পারেন। তার মানে এই যে রেটিং চেঞ্জ করা মানে তো আপনাকে যে মুভিজের যে স্টেট আছে সেখানে গিয়ে আপনাকে রেটিং চেঞ্জ করতে হচ্ছে, নয় কি? মেন যে স্টেট যেটা আমরা কম্পোনেন্ট ডায়াগ্রামে দেখেছি, যদি ওয়াচ আনওয়াচ টগল করতে হয় এখানে গিয়ে আপনাকে করতে হবে, স্টেট চেঞ্জ করতে হয়। যদি রিমুভ করতে হয় তাহলে সেই অ্যারে থেকে আপনাকে রিমুভ করতে হবে, এখান থেকে আপনি অ্যাড করেছেন, এবার এখান থেকে আপনাকে রিমুভ করতে হবে। তো আমি যদি এখানে যাই, এই মুভি লিস্টের মধ্যে আমার তিনখানা জিনিস এখানে থাকছে। একটা হচ্ছে রেটিং, একটা হচ্ছে টগল, টগল কি? টগল ওয়াচ, আর একটা হচ্ছে ডিলিট। এই তিনটে জিনিস আমি এখান থেকে করতে পারি। মুভি ফর্ম থেকে আমি কি করেছিলাম? মুভি ফর্ম থেকে আমি করেছিলাম অ্যাড, তাই না? অ্যাডের মাধ্যমে এই জিনিসটা আমি এখানে অ্যাড করেছিলাম। এবার এখানে রেটিং চেঞ্জ হলে আপনাকে এই মুভিজের মধ্যে গিয়ে কোন মুভিটা রেটিং চেঞ্জ হয়েছে সেটা আপনাকে চেঞ্জ করতে হবে। যদি আপনি ওয়াচ আনওয়াচ করেন তাহলে এই মুভিজের মধ্যে কোন মুভিটার ওয়াচ আনওয়াচ হয়েছে সেটা আপনাকে চেঞ্জ করতে হবে। যদি আপনি কোনো মুভিকে ডিলিট করেন কোন মুভিটা আপনি ডিলিট করবেন সেটাকে আপনাকে চেঞ্জ করতে হবে। তার মানে সে ঠিক সেইভাবে যেখানে আমি অ্যাডকে এইখান থেকে এখানে এক্সপোজ করেছিলাম অ্যাডের ফাংশনালিটিটাকে, আমাকে এখন এতগুলো ফাংশনালিটি এইখান থেকে এখানে এক্সপোজ করতে হবে। আর সেই বাটনগুলো বা সেই অ্যাবিলিটিগুলো আমাকে এখানে অ্যাড করতে হবে, যাতে ক্লিক করলে আমি সেই ফাংশনালিটিগুলো এক এক করে কল করে আমি এই মুভিজের যে স্টেট সেই স্টেটকে আপডেট করতে পারি। এইভাবেই রিয়াক্ট কাজ করে। স্টেট এক জায়গায় রেখেছি, তার ইন্টারাকশন অন্য জায়গায় থাকতে পারে, আমি মেইন স্টেটকেই সবসময় আপডেট করব ইন্টারাকশনের পয়েন্ট বা ইন্টারাকশনের ফাংশনালিটি দিয়ে। ঠিক আছে? তাহলে এবার চলে যাই কোডের মধ্যে। আশা করি জিনিসগুলো আপনি বুঝতে পারছেন। একটু সময় নিয়ে দেখুন, যদি আপনার কাছে কঠিন লাগে এবং যে কাজটা আপনাকে দেবো সেই কাজটা ডেফিনেটলি করবেন, দেখবেন যে জিনিসটা আপনার কাছে আরো বেশি স্বতঃস্ফূর্ত হয়ে রয়েছে। এক্সেলেন্ট। তাহলে মুভি লিস্টের মধ্যে কি কি যাবে? মুভি লিস্টের মধ্যে আমি কি কি প্রপস হিসেবে পাঠাতে পারি? প্রথমত ক্রিয়েট করি আমার কম্পোনেন্ট। এই হলো আমার মুভি লিস্ট কম্পোনেন্ট। মুভি লিস্টের মধ্যে ডেফিনেটলি অ্যাজ এ প্রপস হিসাবে মুভিজ থাকবে। তার পাশাপাশি মুভিকে রেট করার জন্য একটা মেথড আমাকে পাঠাতে হবে। তার পাশাপাশি আনওয়াচ আর ওয়াচকে টগল করার জন্য একটা টগল আমাকে পাঠাতে হবে। তার পাশাপাশি মুভিকে ডিলিট করার জন্য একটা ডিলিট মুভি আমাকে পাঠাতে হবে। এতগুলো জিনিস আমাকে পাঠাতে হবে। ওকে? এতগুলো প্রপস পাঠাচ্ছি, তো প্রপস টাইপস তো কান্নাকাটি করবেই। প্রপস টাইপকে আমি এখানে জুড়ে দিলাম। এবার প্রপ টাইপস এর মধ্যে আমার কাছে অনেক কিছু আছে, যেমন মুভিস এর মধ্যে আমি মুভিসকে অবজেক্ট হিসাবে ডিফাইন করেছি, যার মধ্যে আইডি আছে, টাইটেল আছে, ওয়াচড আছে, রেটিং আছে। সেটা করতে হবে। রেট মুভি হবে একটা ফাংশন, টগল ওয়াচড হবে একটা ফাংশন, ডিলিট মুভি হবে একটা ফাংশন। তাহলে এর প্রপস টাইপ যদি আমি ডিফাইন করি টোটালি, তাহলে প্রপস টাইপ দেখতে অনেকটা এইরকম হবে। আমি একবার এক্সপ্লেন করে দিই। মুভিজ কি? মুভিজ একটা অ্যারে। কেন অ্যারে? কারণ হচ্ছে মুভি ওয়াচের মধ্যে মুভিজ একটা অ্যারে। সেই অ্যারের মধ্যে আমি কিভাবে ডিফাইন করেছি? একটা আইডি আছে, টাইটেল আছে, ওটিটি আছে, রেটিং আছে, ওয়াচড আছে। আইডি আছে, টাইটেল আছে, ওয়াচড আছে, রেটিং আছে। আচ্ছা, ওটিটিও অ্যাড করতে হবে আমাকে। ওটিটি আমাকে অ্যাড করতে হবে। ওকে, এতগুলো জিনিস। আর রেট মুভি কি? এটা ফাংশন, টগল ফাংশন, ডিলিট ফাংশন। হয়ে গেল, প্রপার্টিজ ডান। এবার আমার জেএসএক্স এর মধ্যে আমাকে এই জিনিসগুলো এক এক করে ডিফাইন করতে হবে। কিভাবে ডিফাইন করব? যেহেতু মুভিজ একটা অ্যারে, তার মধ্যে প্রত্যেকটা মুভিজের ডিটেলস আছে, আমাকে এবার একটা ম্যাপ চালাতে হবে। তো আমি এখানে একটা ডিভ প্রথমে ক্রিয়েট করি। ওকে, সো ডিভের মধ্যে প্রথমে আমি ম্যাপ চালাবো আগের মতনই, মুভিজ ডট ম্যাপ মুভি। প্রত্যেকটা মুভির জন্য আমি কিন্তু একটা জিনিস তৈরি করেছি। প্রত্যেকটা মুভির জন্য, প্রত্যেকটা মুভির জন্য আমি একটা মুভি আইটেম, যেটা আমাদের কম্পোনেন্ট ডায়াগ্রামে আছে, মুভি আইটেম বলে একটা কম্পোনেন্ট আমি রাখবো। কারণ হচ্ছে
ওটাকে যে সেপারেট করলাম, প্রত্যেকটা রোকে আমি সেপারেট করলাম। সেই মুভি আইটেমটাকে আমরা ক্রিয়েট করব পুরোভাবে, এটাকে জাস্ট ইম্পোর্ট দেখিয়ে নিই যে মুভি আইটেম এখানে থাকলো। এবার এই মুভি আইটেমকে আমি এখানে ইউজ করব, তাই নয় কি? তো যেহেতু আমরা একটা লিস্ট হিসেবে রাখছি, এটাকে আমি একটা ইউএলএলআই এর মধ্যে রাখতে পারি এবং এইখানে এসে আমি একটা এখানে এলআই করতে পারি যে প্রত্যেকটা মুভিজের যে ম্যাপ হচ্ছে সেখানে মুভি আইটেমের মধ্যে আমি এলআই রাখবো। তো সেখানে মুভি আইটেম, এবং মুভি আইটেমের মধ্যে কি কি জিনিসপত্র থাকতে পারে, ডেফিনেটলি আমাকে একটা কি দিতে হবে, কারণ এখানে আমরা লিস্ট করছি। কিটা খুবই সহজ, মুভি থেকেই আমরা আইডিকে পেয়ে যাব, সেটা হচ্ছে কি দিয়ে। এবং তার পাশাপাশি যে প্রত্যেকটা মুভি, সে প্রত্যেকটা মুভি আমি অ্যাজ এ প্রপস আমার মুভি আইটেমের মধ্যে পাস করে দিই। তার পাশাপাশি প্রত্যেকটা মুভি আইটেমে প্রত্যেকটা রোতে রেট মুভি, টগল ওয়াচড আর ডিলিট আছে, সেই রেট মুভি, টগল ওয়াচ, ডিলিট এগুলোকে অ্যাজ ইট ইজ অ্যাজ এ প্রপস আমি মুভি আইটেমে পাস করে দিতে পারি। তারপরে যথারীতি এটাকে আমি ক্লোজ করে দিই। এক্সেলেন্ট। ওকে, তাহলে আমার এই লুপটা হলো। এবার এর বাইরে আপনি চাইলে এটা চেক করতে পারেন যে এই ইউএলটাকে একটা ডিভের মধ্যে রাখতে পারেন। আপনি চেক করতে পারেন যে যদি মুভিজের মধ্যে লেন্থ 0 হয়, তার মানে আপনার মুভি ওখানে খালি হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনি ওখানে একটা মেসেজ দিতে পারেন যে নো মুভিজ ইন ইউর ওয়াচ লিস্ট, প্লিজ অ্যাড মোর মুভিজ। সেটা আপনি করতে পারেন। তার কোডটা দেখতে এরকম হবে। এখানে কোডটা আমি একটু চেঞ্জ করে নিয়েছি যে মুভিজ ডট লেন্থ যদি 0 থাকে তাহলে আমি একটা প্যারাগ্রাফ দিয়ে দেখাচ্ছি, নো মুভিজ ইন ইউর ওয়াচ লিস্ট, অ্যাড মোর। আর যদি না হয় তাহলে আমার যে ইউএলটা আমি লিখেছিলাম সেই ইউএলটাই থাকছে। এটাকে বলা হয় কন্ডিশনাল রেন্ডারিং। মানে আপনার এই কন্ডিশনের উপর ডিপেন্ড করে আপনি এটা রেন্ডার করছেন। কন্ডিশন যদি মেট না হয় তাহলে আপনি এটা রেন্ডার করছেন। সিম্পল ব্যাপার, কন্ডিশনাল রেন্ডারিং। তাহলে আমার কাছে মুভি আইটেম এখন তৈরি করা লাগবে। তো সেই কারণে আমি এসএসসির মধ্যে গিয়ে নতুন একটা কম্পোনেন্ট আমি তৈরি করি, সেটার নাম হচ্ছে মুভি আইটেম ডট জেএসএক্স। মুভি আইটেমের মধ্যে আমি কি কি জিনিসপত্র প্রপস হিসেবে পাস করেছি, মুভি, রেট মুভি, টগল, ডিলিট। তাহলে আমার কম্পোনেন্ট যখন আমি ক্রিয়েট করব, মুভি, রেট মুভি, টগল অ্যান্ড ডিলিট এই সব কটাই পাস হয়ে গেছে। এক্সেলেন্ট। আবার প্রপ টাইপসের জন্য কান্নাকাটি চলবে, তো সেই কারণে আমি এটাকে এখানে আগে ঢুকিয়ে দিলাম এবং ঠিক আগের মতনই প্রপস টাইপকে এইখানে আমি কপি পেস্ট করে দিলাম। এক্স্যাক্টলি সেম থিং, মুভি, রেট মুভি, টগল মুভি, ডিলিট মুভি। আগে মুভিজ ছিল যেটা একটা অ্যারে ছিল, এখানে প্রত্যেকটা মুভি যেটা একটা অবজেক্ট, তার প্রত্যেকটা প্রপার্টি, আইডি, টাইটেল, এই সমস্ত জিনিসগুলো। এক্সেলেন্ট। এবার এর ভিতরে এসে আমাকে আমার কোডগুলো শেষ করতে হবে, আমাকে যেমন জেএসএক্স করতে হবে। তাহলে এখানে করব রিটার্ন, যেহেতু বাইরে ইউএল রেখেছি এখানে আমি রাখি এলআই। যথারীতি কিছু ক্লাস নেম আমি অ্যাড করি এখানে। ক্লাস নেম নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছি না, এখানে জাস্ট বিউটিফিকেশনের জন্য এগুলো আছে। ইয়েটা কি হবে, মুভির প্রথমে টাইটেল দেখাবো আমি দেখাবো মুভির টাইটেল, দেন অন কোন ওটিটি, তারপর মুভির রেটিং কত, এবং তারপরে হচ্ছে ওই বাটনসগুলো আসবে এখন, মানে রেট করার বাটন, ওয়াচ আনওয়াচ করার বাটন, টগল বাটন, ডিলিট করার বাটন, এক এক করে এই সমস্ত জিনিসগুলো আসবে। তো প্রথমে যে জিনিসটা সেটা একটা স্প্যান নিই আমি। স্প্যানের মধ্যে আমি কি কি দেখাতে চলেছি, আমি দেখাতে চলেছি হচ্ছে মুভির টাইটেল। তাহলে মুভি আমার কাছে অলরেডি আছে, মুভি ডট টাইটেল, মুভির মধ্যে টাইটেল আছে। অন মুভি ডট ওটিটি, মানে এই মুভিটা এই ওটিটিতে আছে। যদি মুভির রেটিং থেকে থাকে, কারণ আমি নাল দিয়ে ইনিশিয়ালাইজ করেছিলাম, মুভির যদি রেটিং থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে অ্যান্ড ডলার মুভি ডট রেটিং, কতর মধ্যে রেটিং আছে, 5-এর মধ্যে কত পেয়েছে। এই হচ্ছে আমার মুভি টাইটেল, মুভি ওটিটি, মুভি রেটিং, মুভি ডট রেটিং, 5-এর মধ্যে কত পেয়েছে। হলো। এইবারে নেক্সট আমাদের কিছু কিছু কম্পোনেন্ট আনতে হবে। আচ্ছা, স্প্যানে কিছু আমার দরকার, কিছু ক্লাস নেম দরকার, যেগুলো আমরা পরে এসে অ্যাড করবো। এবার এখানে আমার কিছু কিছু জিনিস লাগবে, আমার 3খানা লাগবে। একটা হচ্ছে আপনার রেট করার জন্য, ওই স্টার রেটিং। আর একটা লাগবে হচ্ছে ওয়াচ আনওয়াচ টগলের জন্য। আর একটা লাগবে হচ্ছে একটা মুভিকে ডিলিট করার জন্য। এই স্টার রেটিং এর জন্য একটা লাইব্রেরি আছে যেটার নাম হচ্ছে রিয়াক্ট স্টার্স, ওইটাকে আমরা ইউজ করি। তো সেই কারণে চলুন এখানে এসে আরেকটা কমান্ড প্রম্পট খুলে নিয়ে মুভি ওয়াচের মধ্যে গিয়ে ইয়ার্ন অ্যাড করে রিয়াক্ট হাইফেন স্টার্স এটাকে আমরা ইনস্টল করে নিই। ইনস্টলেশন চলছে, ইনস্টলেশন ডান, এটাকে বন্ধ করে দিই, আর দরকার নেই। তো প্রথমে রিয়াক্ট হাইফেন স্টার্স থেকে আমরা রিয়াক্ট স্টার্সকে নিয়ে নেব। এর নিচে আমরা এই স্টারটাকে রাখার চেষ্টা করি। কিভাবে রাখতে পারি, একটা ডিভ নিয়ে নিই। এরপর আমাকে কোডটা দেখতে হবে যে এখনো পর্যন্ত যা যা কোড করা হয়েছে সত্যি সেগুলো চলছে কিনা। এবার নিয়ে এটাকে একটা ফ্লেক্স
একটা লেআউটে রাখি। ফ্লেক্স হচ্ছে ফ্লেক্সের সাথে ফ্লেক্স বাই ডিফল্ট রো, প্রত্যেকটা জিনিসের মধ্যে গ্যাপ 2 থাকবে। তা প্রথমে আমি নিয়ে আসি রিয়াক্ট স্টার্সকে। আপনারা যদি আগে রিয়াক্ট স্টার্স ইউজ করে থাকেন গ্রেট, যদি না ইউজ করে থাকেন খুবই সহজ একটা লাইব্রেরি। আমি অনেকভাবেই এটাকে ইউজ করেছি আগে। প্রথমে আপনাকে দিতে হবে যে আপনি কতগুলো স্টার চান। তো আমার প্রথম স্টার যেটা আমি চাই যে কাউন্ট, সেই স্টারের কাউন্ট হচ্ছে আমি চাই 5টা, 5। তারপরে হচ্ছে এর ভ্যালু কি হবে, ডাইনামিক্যালি কিভাবে আপনি ভ্যালু সেট করবেন, কত দিয়ে, সেটা হচ্ছে মুভির যে রেটিংটা তার ভ্যালুটাই দেখাবে। মুভির মধ্যে যদি রেটিং থাকে তাহলে সে মুভির রেটিং এর ভ্যালুটা দেখাবে, MOVIE, আচ্ছা মুভির রেটিং এর ভ্যালু দেখাবে। যখন আপনি স্টারকে চেঞ্জ করবেন, আপনার রেটিং চেঞ্জ হবে, তখন আপনি কি করবেন তার জন্য একটা অন চেঞ্জ ও আমাকে মেথড দেয়। এখানে আমি যা কিছু রাখতে পারি, এখানে আমি মেথডের নাম দিলাম রেটিং চেঞ্জ, ঠিক আছে, সেটাকে আমরা ইমপ্লিমেন্ট করব। আর তারপরে হচ্ছে তারপরে হচ্ছে স্টারের সাইজটা কি হবে এবং তার কালার কি হবে, এই দুটো জিনিস সেটা আমরা দিই এই অ্যাট্রিবিউট দিয়ে। সাইজ এবং কালার 2 বলে একটা অ্যাট্রিবিউট থাকে, সেই কালার 2 অ্যাট্রিবিউট দিয়ে, ব্যাস এইটুকুই। এইবারে রেটিং চেঞ্জ যেটা, সেটা আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে। তো সেই জন্য আমি এইখানে এসে আপাতত এখানে এটাকে লিখি কনস্ট রেটিং চেঞ্জড ইকুয়ালস টু নিউ রেটিং যেটা আছে ভ্যালু, সেটা অটোমেটিক্যালি এখানে পাস হয়, এবং সেটার পাস হয়ে যাওয়ার পরে এই যে রেট মুভি যেটা আমি অ্যাজ এ প্রপস পাঠাচ্ছি, সেই রেট মুভিটা আমি কল করতে পারি এবং এই নিউ রেটিংকে আমি এখানে পাস করতে পারি। ওকে, এবার নিউ রেট মুভি টগল ওয়াচ ডিলিট মুভিস কামিং ফ্রম মুভি লিস্ট, এখানে আসছে হচ্ছে কোথা থেকে, এখানে আসছে মুভি লিস্ট, আসছে হচ্ছে আমাদের মুভি ওয়াচ থেকে। তাহলে আমি উপরের জিনিসগুলো একটু কমপ্লিট করি যাতে আমি এটাকে টেস্ট করতে পারি। তাহলে আমি এখানে মুভি লিস্টকে ইম্পোর্ট করি। ফার্স্ট ইম্পোর্ট করার পরে এই যে আমার ফর্ম আছে, ফর্মের নিচে এই মুভি লিস্টকে আমি এখানে অ্যাড করলাম। অ্যাড করে আমাকে এই জিনিসগুলো অ্যাজ এ প্রপস পাঠাতে হবে, তাই নয় কি? কি কি জিনিস পাঠাতে হবে? মুভিস পাঠাতে হবে, মুভিস, রেট মুভি পাঠাতে হবে, রেট মুভি বলে আমি ফাংশন লিখবো, টগল ওয়াচ ডিলিট, কারণ এগুলো তো আমি অলরেডি পাঠিয়ে ফেলেছি। আমি যদি যাই ভিতরে, আমি অলরেডি এগুলোকে পাঠিয়ে ফেলেছি, সেভাবে আমি কোডটা করে নিয়েছি। কিন্তু উপরে থেকে কোডটা একটু করা দরকার, তার কারণ হচ্ছে নাহলে আমি টেস্ট করতে পারছি না এখনো পর্যন্ত যা কিছু করেছি। তাহলে রেট মুভি, টগল ওয়াচ, ডিলিট, এগুলো এই ফাংশনগুলো আমি ঝটপট ক্রিয়েট করে ফেলি যে এই ফাংশনগুলো কি কি হতে চলেছে। প্রথমে আমরা শুরু করি রেট মুভিস দিয়ে, ঠিক আছে? রেট মুভি মানে কি হতে চলেছে, তাহলে আমার অ্যাড মুভির ঠিক নিচে এখানে আমি করে দিই কনস্ট রেট মুভি ইকুয়ালস টু মুভির আইডি, কারণ হচ্ছে যেই মুভিটা চেঞ্জ হচ্ছে তার আইডি তো লাগবে, যে কোন মুভি রেটিং আমি চেঞ্জ করছি, কমা সেই মুভির নিউ রেটিং। প্রজেক্টটা একটু বড়, কিন্তু ধৈর্য ধরে বারবার পজ করে করতে হবে। এবার আমার কাছে আইডিয়া রেটিং আছে, আর আমার কাছে মুভিজের মধ্যে সমস্ত মুভিজ আছে। আমি এর উপর দিয়ে ম্যাপ করতে পারি। ম্যাপ কি? ট্রান্সফরমেশন মেথড। ম্যাপ করে প্রত্যেকটা মুভি তুলতে পারি, যে মুভির সাথে আইডি ম্যাচ হবে সেই পার্টিকুলার মুভি রেটিংটাকে আমি চেঞ্জ করে দিতে পারি। সোজা ব্যাপার, খুবই সোজা ব্যাপার। তো এইখানেই কিন্তু মজা, ঠিক আছে? এবার ম্যাপ ফাংশন কি করে? অ্যারের ম্যাপ ফাংশন ম্যাপ করার পরে সব সময় একটা নতুন অ্যারে আপনাকে রিটার্ন করে, মানে একটা নতুন রেফারেন্স আপনাকে রিটার্ন করে। তাহলে সেট মুভিজের ভিতরে, যদি এই যে সেট মুভিজের ভিতরে আমি যদি এবার যদি ম্যাপের যে আউটপুট সেটাকে ডাইরেক্টলি দিয়ে দিই, তাহলে একটা নতুন রেফারেন্সে পেয়ে গেল, নতুন একটা অবজেক্ট সে পেয়ে গেল, একটা ট্রান্সফর্মড একটা অ্যারে সে পেয়ে গেল। সে তখন তার জেএসএক্স কে এবার রেন্ডার করা শুরু করবে, ঠিক আগের যে ফিলোসফি সেই ফিলোসফিস দিয়ে। তাহলে আমি করবো এবার সেট মুভিস, এবং এখানে আমি ম্যাপ করতে, এই ম্যাপটাকে আপনারা বাইরেও করতে পারেন, যেহেতু একটা অযথা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে সেই জন্য আমি করছি না বাইরে, এখানে ডাইরেক্টলি আমি করছি মুভিস ডট ম্যাপ। এখানে প্রত্যেকটা মুভিকে আমি নেব, এবং প্রত্যেকটা মুভির জন্য আমি করতে পারি যে এখানে আমার মুভি ডট আইডি, এই আইডির সাথে ম্যাচ হচ্ছে, যদি ম্যাচ হয়ে যায় তাহলে সেই পার্টিকুলার মুভিটাকে আমি ডিস্ট্রাকচার করতে পারি। আমি সেই পার্টিকুলার মুভিটাকে ডিস্ট্রাকচার করলাম, মানে খুলে ফেলে দিলাম, তার রেটিংটাকে চেঞ্জ করলাম এই নতুন রেটিং ভ্যালুটা দিয়ে। আর যদি সেটা নাই হয়, যদি সেই আইডিটা আমার ম্যাচিং নাই হয়, তাহলে অগত্যা কি করা যায়? তাহলে অগত্যা হচ্ছে যে মুভি ছিল সেই মুভিকে আমি রিটার্ন করলাম, হলো? তাহলে এই হলো আমার রেট মুভির কাজ। কিন্তু এখানে আমার আইডি দরকার, তো যেহেতু আমার আইডি দরকার এবং রেটিং দুটোই দরকার, তাহলে আমি এবার চলে যাব হচ্ছে মুভি আইটেমে। তো শুধু নিউ রেটিং পাঠালে তো চলবে না, এখানে আমাকে মুভির যে আইডি সেটাও পাঠাতে হবে। তো মুভি যেহেতু এখানে অলরেডি প্রপস হিসেবে আসছে, তো এখানে তো আমার মুভি ডট আইডি আমি এখানে পেয়ে যাব। এইবারে ব্যাপারটা একদম পরিপূর্ণ হলো। এখান থেকে রেট মুভি
রেট মুভি আসছে মুভি আইটেমে, মুভি আইটেম আসছে হচ্ছে মুভি লিস্ট থেকে, মুভি লিস্টে আসছে হচ্ছে আমার মুভি ওয়াচ থেকে। এইবার এই রেট মুভির মধ্যে আমি আইডি আর নতুন রেটিং পেয়েছি, তার পরিপ্রেক্ষিতে আমার স্টেটটাকে মডিফাই করে আমার স্টেট মুভিজকে কল করেছি। যেই কল করেছি মুভিজ আপডেট হয়ে গেছে নতুন রেটিং দিয়ে। সেই মুভিজ এবার ডাউন স্ট্রিমে পাস হচ্ছে মুভি লিস্টের মধ্যে, যেখানে আমি তার সমস্ত ডিটেলসগুলো দেখাচ্ছি। অসম, তাই নয়? এবারে এই জিনিসগুলোকে টগল ওয়াচ আর ডিলিট মুভি এই দুটোকে আপাতত এমটি মেথড রাখি, যাতে এখনো পর্যন্ত আমি যা যা করেছি সবকিছু টেস্ট করতে পারি। তো এখানে আমি দুটো মেথড ক্রিয়েট করেছি। টগল ওয়াচ, সেখানে মুভি আইডি আমার দরকার থাকবে। ডিলিট মুভি, সেখানে আমার মুভি আইডি দরকার থাকবে, কিন্তু তার মধ্যে এখনো পর্যন্ত কিছু লিখিনি। শুধুমাত্র এটাকে করে রেখে দিয়েছি, তার কারণ হচ্ছে যেহেতু এটাকে আমি টেস্ট করতে পারি। তো এবার এখানে এসে হ্যাঁ, এবার আমার মনে হয় যে আমি টেস্ট করতে পারি। যাই একবার ইউআই। অল রাইট, তাহলে প্রথম আমি আমার দেখি ডিডিএল যে কাজ করে কিনা। নেটফ্লিক্স অ্যাড, এক্সেলেন্ট। দেখুন ডিডিএল যে অন নেটফ্লিক্স চলে এসছে, এবং তার সাথে এই যে সিলেক্টর এসছে, এই যে একে আমি 5 স্টার দেবই দেবো, দিলাম 5 স্টার, হলো স্টার 5/5। এখনো পর্যন্ত সুন্দরভাবে আমার এই জিনিসটা কাজ করেছে, এক্সেলেন্ট ভাবে জিনিসটা কাজ করেছে। এখানে কিছু স্টাইলিং এর গন্ডগোল আছে, সেগুলো আমরা ঠিক করতে পারি। এখানে যদি আমি কোনোভাবে 2.5 স্টার দিতে চাই বা 1.5, এই যে 1.5, 2.5 দিতে গেলে 2.5, একদম সরাসরি আপডেট হচ্ছে, দারুণ। তাহলে এবারে আমাকে কি করতে হবে, আর দুটো বাটন এখানে অ্যাড করতে হবে। একটা হচ্ছে ওয়াচ আনওয়াচের টগল, আর একটা হচ্ছে ডিলিট। এই দুটো করে ফেলি আমরা খুব তাড়াতাড়ি। রিয়াক্ট স্টারসের এখানে এসে আমাকে দুখানা বাটন অ্যাড করতে হবে। একটা হচ্ছে ওয়াচের বাটন, ওয়াচ আনওয়াচের বাটন, আর একটা হচ্ছে ডিলিটের বাটন। তা প্রথম যে বাটনটা আমরা অ্যাড করব রিয়াক্ট স্টারসের, এখানে এসে অ্যাড করব। এখানে এসে অ্যাড করি এই বাটনটা। ওর একটা ক্লাস নেম দিতে হবে, ক্লাস নেম একটা দিয়ে দিই, একটা গ্রিন কালারের রাউন্ডেড, সেমি রাউন্ডেড বা রাউন্ডেড একটা বাটন। আর এখানে আমরা একটা অন ক্লিক ইউজ করি, হ্যাঁ রাউন্ডেড এমডি করি। ওকে, হ্যাঁ এখানে একটা অন ক্লিক আমরা ইউজ করব। সেই অন ক্লিকটা কি হবে, সিম্পল অন ক্লিক, যেটা আমার ওই ওয়াচ আনওয়াচের যে টগল আছে ওটাকে কল করবে, এর বেশি আর কিছুই না, ভেরি সিম্পল। তাহলে অন ক্লিক, এইভাবে যদি আমরা স্টেপ বাই স্টেপ প্রোগ্রামিংটাকে ভাবি, দেখুন ইটস ভেরি ভেরি ইজি, মানে অনেকটা পোয়েম লেখার মতো প্রোগ্রামিং। তো এখানে আমি কি কল করব, আমার যে টগল ওয়াচকে কল করব। টগল ওয়াচের জন্য কি লাগবে, মুভির আইডি লাগবে। মুভির আইডি তো আমার কাছে আছে, মুভি আইডি পাস করে দিলাম, দ্যাটস ইট। এবার টগল ওয়াচের ডেফিনেশন আমি ওখানে গিয়ে লিখবো, তাহলে আমার স্টেট আপডেট হয়ে যাবে। এবার এখানে যেটা জিনিস, সেটা হচ্ছে একটা কন্ডিশনাল একটা ব্যাপার করতে হবে আমাকে, সেটা হচ্ছে যদি মুভি অলরেডি ওয়াচ থাকে, মুভি ডট WATCH অলরেডি যদি ওয়াচ থাকে, তাহলে আমার যে বাটনের টেক্সট সেটা হবে আনওয়াচ, কারণ এটা টগল, তাই তো, আনওয়াচ। আর যদি ওয়াচ না থাকে তাহলে আমি বলবো হচ্ছে ওয়াচড। বুঝে গেল, আনওয়াচ আর ওয়াচড এই দুটো এখানে কোলেন। অলরাইট, এবারে টগল ওয়াচে আমি চলে যাই আমার মুভি ওয়াচের মধ্যে। টগল ওয়াচকে আমি রেখেছি আপাতত খালি, একে আমাকে টগল করতে হবে, ঠিক এক্স্যাক্টলি যেরকম রেটিং করেছিলাম, এক্স্যাক্টলি জিনিসটা সেম। কি করব, এটাও ম্যাপ হবে, কারণ ট্রান্সফর্ম করতে হবে আমাকে একটা ফিল্ডকে জাস্ট। তো সেট মুভিজ, আমার সাথে কোড করুন প্লিজ, আমার সাথে কোড করুন, মুভিজ ডট ম্যাপ। এবার তুলে নেব হচ্ছে এক একটা মুভি, আমরা দেখবো যে আইডির সাথে কোনটা ম্যাচ করছে। মুভি ডট আইডি, যদি আইডির সাথে ম্যাচ করে তাহলে আমি মুভিটা পেয়ে গেছি। যদি মুভিটা পেয়ে যায় তাহলে সেই মুভিটাকে ডিস্ট্রাকচার করব, এবং ডিস্ট্রাকচার করে আমি দেখবো যে ওর মধ্যে যে ওয়াচড বলে যে পার্টিকুলার ফিল্ডটা আছে, বুলিয়ান ফিল্ডটা ট্রু ফলসের, সেটাকে জাস্ট টগল করে দেবো, মুভি ডট ওয়াচড, এইটুকু। আর যদি আমি ম্যাচ না পাই তাহলে যে অ্যাকচুয়াল যে মুভি আছে সেটাকে আমি রিটার্ন করে দেবো, ব্যাস এইটুকু, সিম্পল ব্যাপার। এটা ফরম্যাট করে নিলাম। তো সেট মুভিজের মধ্যে প্রত্যেকটা মুভিজের মধ্যে ম্যাপ করছি, দেখছি যে আইডি ম্যাচ হচ্ছে কিনা, ম্যাচ হলে তার যে ওয়াচ ভ্যালু সেটাকে টগল করে দিচ্ছি, আর না হলে আমি সেটাকে যেটা ছিল সেটাকে রিটার্ন করছি। এ সবসময় একটা নতুন অ্যারেকে রিটার্ন করবে, এই জন্য সেট মুভিজ নতুন একটা রেফারেন্স পাবে, রিয়াক্ট জেএসএক্স কে রিরেন্ডার করবে। জেএসএক্স রিরেন্ডার হলে নতুন মুভিজ পাবে, নতুন মুভিজ হলো মানে এই জেএসএক্স রিরেন্ডার হলো, তার মানে আমার মুভি লিস্ট এখন আপডেটেড, ওয়াচের যে আপডেটেড সেইটা সে পেয়ে গেল। অসম জিনিস, অসম জিনিস। এইবারে এটা তো আমরা ডেফিনেটলি টেস্ট করতে পারি, দেখি এখানে ওয়াচটা টেস্ট হয় কিনা। ডিডিএল যে ওটিটি নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইম, স্টার কাজ করছে 1.5 স্টার, ওয়াচ আনওয়াচ, ওয়াচ আনওয়াচ হচ্ছে, টগল হচ্ছে,
কিন্তু শুধু টগল হলে তো হবে না, যখন এটা ওয়াচ হয়ে যাচ্ছে এটাকে আমার স্ট্রাইক থ্রু করতে হবে, সেই জিনিসটা আমরা এখনো করিনি। যদি একটা ওয়াচ হয়ে যায় সেটাকে কেটে দিতে হবে। চলে গেলাম মুভি লিস্ট আইটেমে, আমরা অলরেডি আছি এখানে, যেখানে আমরা মুভি নেম দেখিয়েছি, মুভি নেম এইটাকে আমরা স্ট্রাইক থ্রু করতে হবে। এটাকে আমরা কন্ডিশনাল স্টাইলিং দিয়ে আমরা এটাকে স্ট্রাইক থ্রু করতে পারি। কিভাবে আপনাদের দেখায়, এখানে ক্লাস নেমটা আমি লিখে লিখে দেখাবো, কারণ হচ্ছে এখানে কন্ডিশনাল ব্যাপার আছে। তো ক্লাস নেম যেহেতু আমাকে কন্ডিশন করতে হবে, এই জন্য আমি এক্সপ্রেশনের মধ্যে রাখবো। এটাকে একটা ফ্লেক্স 1, তার সাথে একটা রাইটে একটা গ্যাপ দিই, যাতে এই স্প্যানটার সাথে বাদ বাকি স্টারগুলোর একটা গ্যাপ থাকে। এবার এখানে এসে আমি এই কন্ডিশনটা শুরু করব। কন্ডিশনটা কি হবে, যদি মুভিটা ওয়াচ থাকে, ঠিক আছে, ভালো করে দেখবো, যদি মুভিটা ওয়াচ থাকে তাহলে সেক্ষেত্রে আমি যে স্টাইলটা আমি একটা স্টাইল অ্যাড করব, আর যদি ওয়াচ না থাকে তাহলে আমার অন্য কিছু স্টাইল হবে। যদি মুভিটা ওয়াচ থাকে তাহলে আমি স্টাইল অ্যাড করবো, সেটার নাম হচ্ছে লাইন থ্রু, মানে একটা স্ট্রাইক লাইন থ্রু, একটা লাইন থ্রু। আর সেটাকে একটু টেক্সট ধরুন গ্রে 400, আর যদি মুভিটা স্ট্রাইক থ্রু না হয় তাহলে ওর টেক্সটটা হোয়াইটে থাকলো, কোনো স্ট্রাইক থ্রু হবে না। এইবারে যদি আমি ইউআই যাই, দেখুন অলরেডি স্ট্রাইক থ্রু, আমার স্টেট চেঞ্জ হয়ে গেছে। আমি যদি প্রথম থেকে আপনাকে দেখাতে চাই একবার, ডিডিএলজে অ্যামাজন প্রাইম অ্যাড গুড, এবার এখানে একটা গ্যাপ এসছে, 5 স্টার 4.5 স্টার, ওয়াচ হয়ে গেছে ওয়াচড, আনওয়াচ হয়ে গেছে আনওয়াচড। এক এক করে আমরা ইনক্রিমেন্টালি কি সুন্দরভাবে করছি জিনিসগুলো। এবার আমরা করব ডিলিট। আপনারা জানেন ডিলিটকে কিভাবে করতে হয়, আমাকে বলতে হবে না, কিন্তু জাস্ট দেখানোর জন্য কুইকলি, এই যে এখানে বাটন আছে, এই বাটনের নিচেই আমি ডিলিট বলে আরেকটা বা রিমুভ বলে একটা বাটন এখানে ক্রিয়েট করতে পারি। বাটন টেক্সটটা দেবো হচ্ছে ধরুন রিমুভ। রিমুভ যেহেতু একটা লাল কালারের বাটন নিয়ে আসি, সেই জন্য একটা ক্লাস নেম অ্যাড করলাম লাল কালারের। এখানে কি করব, এইরকমই একটা অন ক্লিক অ্যাড করব, কপি করে এখানে একটা অন ক্লিক অ্যাড করে নিই। খুব সহজ একটা ব্যাপার। টগল ওয়াচের জায়গায় এটা ডিলিট মুভিকে কল করবে। এবারে শুধুমাত্র মুভি ওয়াচে এসে আমাকে ডিলিট মুভি ডেফিনেশনকে লিখতে হবে। ডিলিট মুভি মানে কি, এ তো সব থেকে সহজ ব্যাপার, সেটা হচ্ছে ফিল্টার করে দেওয়া। তাহলে সেট মুভিস, আমার যে মুভিজ আছে সেখান থেকে আমি করব হচ্ছে ফিল্টার, এবং কাকে ফিল্টার করব, যে মুভি আমি পাচ্ছি আইডির সাথে যার ম্যাচ হচ্ছে, মুভি ডট আইডি দ্যাটস ইট, নট ইকুয়ালস টু, সরি নট ইকুয়ালস টু, যার সাথে আমার ম্যাচ হবে না, যে আইডির সাথে ম্যাচ হবে না সেই আইডিটাকে, সেই পার্টিকুলার মুভিটাকে আমি ফিল্টার আউট করে দিচ্ছি। ফিল্টার আবার এমন একটা মেথড যেটা ইমিউটেবল, অ্যারের মাস্টার কোর্সে বারবার করে এগুলো বলেছি। তার মানে ও একটা নতুন অ্যারে আমাকে রিটার্ন করবে, নতুন রেফারেন্স, সেট মুভিজ, স্টেট আপডেট, জেএস এক্সচেঞ্জ, নতুন মুভিজের রেফারেন্স পাবে, মুভি লিস্টে চলে গেল, মুভি লিস্ট থেকে মুভি আইটেমে চলে গেল, মুভি আইটেমে থেকে আমার জিনিসটা ডিলিট হয়ে গেল। এক্সেলেন্ট না? তাহলে এইবার পুরো জিনিসটাকে আমি এখানে আপনাদের জন্য করে দেখাই। রিফ্রেশ, ডিডিএলজে নেটফ্লিক্সে আছে 5 স্টার, আজনাবি হটস্টারে আছে নাকি কোথায় আছে, অন্য কিছু, আচ্ছা ওই হটস্টারে আছে, অ্যাড ধরলাম 3.5 স্টার, দুটো মুভি অ্যাড করে রেখেছি, আজকে সন্ধ্যাবেলায় দেখবো বলে। গ্রেট, ডিডিএলজে দেখা হয়ে গেল, ওয়াচড। আমার বন্ধু বলছে আজনাবি ভালো মুভি না, আমি আর দেখার কোনো ইচ্ছা নেই, রিমুভ। স্মার্কিং। তো এই হলো আমাদের প্রজেক্ট। ও তাই তো, ফিল্টার তো করিনি, এই ফিল্টার তো করা হয়নি, এই অল ওয়াচ আনওয়াচ তো করা হয়নি। কেন করা হয়নি? এই কারণে করা হয়নি, কারণ ওইটা আবার আপনি করবেন। তো আপনার টাস্ক থাকছে এইটা, ভালো করে টাস্কটা শুনবেন। এই টাস্কটা আমি চাই যে আপনি সম্পূর্ণ করুন। এটা অনেক বড় ভিডিও হলো, আমরা অনেক টাইম নিয়ে এই ভিডিওটা করলাম। আপনি এই ভিডিওটাকে দেখুন বারবার। এই যে ফিল্টার, এর কোডটা আমি অলরেডি করে রেখেছি এবং রিপোর্টও দিয়ে দিয়েছি, কিন্তু একটা ছোট্ট অনুরোধ, ওই কোডটাকে দেখবেন না। আপনি নিজে এই ফিল্টারটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন। যদি বেঁধে যান কোনো কারণে, কোড তো থাকলোই, কিন্তু কোডটা না দেখে যদি আপনি আপনার মতো করে এই ফিল্টারটাকে ইমপ্লিমেন্ট করেন, নিশ্চয়ই আপনার গিটহাবের লিংক আমাদের ডিসকর্ডে দেবেন। তো ফিল্টারটাকে কিভাবে আপনি ইমপ্লিমেন্ট করবেন তার একটা আইডিয়া আপনাকে দিই। যখনই কেউ ওয়াচডের ওপরে ক্লিক করবে, তখন শুধুমাত্র আপনাকে এই যেগুলো স্ট্রাইক থ্রু করা আছে, শুধুমাত্র এই ওয়াচডগুলোকে দেখাতে হবে। যখন আনওয়াচডে ক্লিক করবে, যেগুলো স্ট্রাইক থ্রু করা নেই শুধু সেগুলোকে দেখাতে হবে। অলে যখন ক্লিক করবে তখন সবগুলোকে দেখাতে হবে। আপনাকে এইভাবে এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। যদি আমরা চলে আসি হচ্ছে আমাদের এখানে, তার মানে ফিল্টারের মধ্যে আপনার যে 3টে জিনিস আছে তার একটা স্টেট আপনাকে মেনটেন করতে হবে কোনো জায়গাতে, যেহেতু এটা
আমরা সার্চ ফিল্টারের ক্ষেত্রে আগে দেখেছি, আগে আপনার প্রজেক্ট করেছি। যেহেতু বাটন ক্লিক আছে। ফিল্টার কি? ফিল্টার হচ্ছে তার জন্য আপনাকে স্টেট মেইনটেইন করতে হবে। সেই স্টেটের পরিপ্রেক্ষিতে এই মুভিজকে আপনাকে চেঞ্জ করতে হবে। একবার মুভিজকে যদি চেঞ্জ করেন, কিভাবে? রেফারেন্স যদি চেঞ্জ করেন তার, অটোমেটিক্যালি আমরা যেভাবে ডিলিটের ক্ষেত্রে দেখেছি, অ্যাড এর ক্ষেত্রে দেখেছি, রেটিং এর ক্ষেত্রে দেখেছি, টগল ওয়াচের ক্ষেত্রে দেখেছি, সেইভাবে কিন্তু জিনিসগুলো অটোমেটিক্যালি চেঞ্জ হওয়া শুরু হবে। তো এইটা হচ্ছে আপনার টাস্ক নাম্বার 1। কিন্তু এখানেই তো আমার ক্ষান্ত হওয়ার লোক না। আপনার টাস্ক নাম্বার 2 আছে। টাস্ক নাম্বার 2 হলো এই ইউআই যাবতীয় যা কিছু ঘটছে আপনাকে ব্রাউজারের লোকাল স্টোরেজে সেভ করতে হবে। মানে আমি যখন ডিডিএলজি, আজনাবি বা যে কোনো হ্যাড্ডা-বাড্ডা সিনেমার নাম দিয়ে, তার রেটিং দিয়ে, তার ওয়াচ কিংবা আনওয়াচ দিয়ে যেই স্টেটেই রাখি, সেটাকে আপনার ব্রাউজারের লোকাল স্টোরেজে সেভ করতে হবে, যাতে এই অ্যাপ্লিকেশন যদি আপনি পরবর্তী ক্ষেত্রে খোলেন, আপনার ডেটা যাতে লস্ট না হয়ে যায়। আমি যদি এটাকে পরবর্তী ক্ষেত্রে খুলি এখন, আমার ডেটা লস্ট হয়ে যাবে, বা রিফ্রেশ করি আমার ডেটা লস্ট হয়ে যাবে। কিন্তু আপনার ডেটা যাতে লস্ট না হয়, রিফ্রেশ করলেও যাতে লস্ট না হয়, এবং পরবর্তী ক্ষেত্রে আসলেও যাতে লস না হয়, এই জন্য আপনাকে এটা আপনার ব্রাউজারের লোকাল স্টোরেজে রাখতে হবে এবং সেখান থেকে আপনাকে উঠাতে হবে। ব্রাউজারের লোকাল স্টোরেজে কিভাবে রাখতে হয়? সিম্পল জাভাস্ক্রিপ্ট, লোকাল স্টোরেজ সেট আইটেম, রিমুভ আইটেম, এগুলো সমস্ত আছে, একটু পড়ে নেবেন, তাহলে আপনি ইজিলি করতে পারবেন। আপনি এখনো পর্যন্ত, আমি এখনো ইউজ এফেক্ট শেখাইনি আপনাদের, ইউজ এফেক্ট ইউজ করতে পারবেন না। ইউজ এফেক্টকে ইউজ না করে আপনাকে কিন্তু এই কাজটা করতে হবে। তো দুটো টাস্ক থাকলো, দুটো টাস্ক কমপ্লিট, দেখি আপনাদের মধ্যে কে সর্বপ্রথম করতে পারে। আহ, কিন্তু এখানে কম্পিটিশনের কোনো ব্যাপার নেই। আপনি যখন পারবেন তখনই করবেন। আর করলে এবং সেটাকে সাবমিট করলে দাদা ভীষণ খুশি হবে। তো আশা করি এই ভিডিওটা আপনার অনেক কাজে লাগবে। এই ভিডিওটা খুবই একটা দামি ভিডিও আমি বলবো, তার কারণ হচ্ছে এখানে আমরা অনেক অনেক কিছু জিনিসপত্র শিখেছি, যেগুলো আগামী দিনে আপনার প্রত্যেকটা প্রজেক্টের ক্ষেত্রে ভীষণভাবে কাজে লাগবে। এবং এখান থেকে কিন্তু আমাদের কমপ্লেক্সিটি আস্তে আস্তে বাড়তে চলেছে। প্রত্যেকটা জিনিস যখন আমরা এবারে এগোবো, প্রত্যেকটা জিনিসে আমাদের কমপ্লেক্সিটি বাড়বে। এরপরে আমরা কি শিখবো? নেক্সট ভিডিওতে আমরা শিখতে চলেছি ইউজ এফেক্ট। ইউজ এফেক্ট কি জন্য কাজে লাগে, এফেক্ট কিভাবে সিঙ্ক্রোনাইজ করতে হয়, এই সমস্ত জিনিসগুলো আমরা শিখবো ইউজ এফেক্টে। তার আবার একটা প্রজেক্ট করব। প্রত্যেকটা ভিডিও যা আসবে এখন থেকে, সেই ভিডিওগুলো অনেকটা উঁচু মানের ভিডিও হবে এবং আপনি টাইম নিয়ে দেখবেন। ইউজ এফেক্ট শিখবো, তারপরে আমরা শিখবো হচ্ছে কনটেক্সট, তারপরে শিখবো আমরা হচ্ছে রিডিউসার। এই তিনটে জিনিস ব্যাক টু ব্যাক থাকবে এবং তিনটে জিনিসের পরিপ্রেক্ষিতে তিনখানা প্রজেক্ট থাকবে। তার মানে আগামী দিনে হয়তো 5 থেকে 6খানা ভিডিওর মধ্যে আমরা এই জিনিসগুলোকে কমপ্লিট করব। তার সাথে আপনার টাস্ক থাকবে, টাস্ক প্লিজ করবেন। টাস্ক না করে আমার ভিডিও যদি দেখেন, আপনার সময়ের পুরো অপচয়। সেই সময়টা আপনি আপনার পরিবারকে দিন, কিংবা আপনি মুভি দেখুন বা খেলতে যান। আমার ভিডিও দেখার দরকার নেই। যদি আমার ভিডিও দেখতে চান, আপনাকে টাস্ক করতে হবে। এইটা হচ্ছে আমাদের মধ্যে চুক্তি। তো চলুন, ভালো থাকবেন। আবার আসবো খুব শিগগিরই আরো একটা ভিডিও নিয়ে। আশা করি সেটাও আপনারা এনজয় করবেন। আর 40 ডেজ অফ জাভাস্ক্রিপ্ট, এই জিনিসটাকে ডেফিনেটলি জয়েন করুন। আর আজকে হয়তো বলতে ভুলে গেছি, না বললে তো পাবলিক করে না। সাবস্ক্রাইব করুন, ভালো লাগবে। আর ভিডিওতে লাইক, একটু কমেন্ট দিলে তো আরো ভালো লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ।